ইম্পর্টেন্ট টপিক শুরু করবো আমরা। লেন্স, এটা থেকে প্রশ্ন মাস্ট একদম। এর আগে যেগুলো করেছি সেগুলো ইম্পর্টেন্ট, কিন্তু লেন্স থেকে প্রশ্ন প্রত্যেকবার মাস্ট। তো খুব ইম্পর্টেন্ট জিনিস, খুব ভালো করে শুনবে, নোটপত্র করে রাখবে। আর আগের দিনকার যে অঙ্কগুলো বলেছিলাম বাড়িতে করতে, অঙ্কগুলো সলভ করবে। যদি কোনো অঙ্ক আটকায় অঙ্কগুলো দেবে গ্রুপে, কিন্তু কোনো অঙ্ক যেন মাঝখানে ছেড়ে দিয়ে যাবে না। কারণ অপটিক্সের যে খুব কঠিন তা না, কিন্তু ছোট ছোট মাইনাস প্লাসের গন্ডগোল থেকে থাকে। ম্যাক্সিমাম করতে গেলেই কিছু না কিছু সমস্যা থেকে যায়। ওই জন্য অঙ্কগুলো জাস্ট প্র্যাকটিস করবে, মাইনাস প্লাসের সমস্যাগুলো প্র্যাকটিস করতে করতেই কেটে যাবে আস্তে আস্তে। কিন্তু কঠিন নয়। অন্যান্য জায়গাগুলো যেমন কনসেপচুয়ালি খুব বেশি জানতে হয়, বুঝতে হয়, তবেই বোঝা যায়। অপটিক্সটা অতটাও কঠিন নয়, তবে শেষের দিকে একটু কঠিন আছে। ইন্টারফারেন্স রিফ্রাকশনের জায়গাগুলো, সেগুলো এখন দেরি আছে, আর দু একটা দিন পরে সেগুলো শুরু করবো। বেশ, তো আমাদের আজকে টপিকস হচ্ছে লেন্স। তো এর আগে আমরা পড়েছি যে প্রিজম পড়েছি, রিফ্রাকশন পড়েছি, ফ্ল্যাট সারফেসের রিফ্রাকশন দেখেছি, কার্ভ সারফেসের রিফ্রাকশন দেখেছি, বা রিফ্রাকশন দেখেছি। তো যখন আমরা কার্ভ সারফেসে করলাম এরকম আগের দিন, তখন দেখলাম সারফেসটা কার্ভ হয়ে গেলেও যেটা আমাদের পজিটিভ ব্যাপার সেটা হচ্ছে যে প্রতিটি বিন্দুতে স্নেলের সূত্র খাটে, অ্যাপ্লিকেবল। তো তারপর আমরা দেখলাম যে স্নেলের সূত্র দিয়ে ম্যাক্সিমাম সব জিনিস আমাদের ব্যাখ্যা। প্রিজম ধরলাম আমরা, আর প্রিজমে কোনো একটা সারফেসে আলো ফেললাম, ওই দিক বরাবর ভেতরে কিছুটা আলো গেল, আর তারপরে আলো ফেরত গেল। থেকে বুঝতে পারছি যে আলো যদি এই দিক থেকে পাঠায় তাহলে সেটা ভূমির দিকে বেঁকে যায়। এবং কেন সেটা হয়? কারণ এই শেপটার জন্য সেটা হয়। এই শেপটা যদি আমরা অন্য করে দিই তাহলে এই রেটা কোন দিকে বেরোবে সেটা সেই সারফেসের উপর, শেপের উপর নির্ভর করবে। তো যদি আমার কাছে এরকম একটা প্রিজম থাকে, এরকম একটা প্রিজম থাকে, আর আমি যদি এইদিকে আলো ফেলি তাহলে আলো এইদিকে বেঁকে যাবে। আর যদি প্রিজমটাকে উল্টো করে দিই, ইনভার্টেড প্রিজম করে দিই, এরকম করে লাগিয়ে দিই, আর তাতে যদি আমরা আবার এই দিক থেকে আলো ফেলি তাহলে এইদিকে গিয়ে ভূমির দিকে বেঁকে যাবে ওইদিকে। সিম্পল ব্যাপার। এটা যা প্রিজম, এই ঘটনাটা যা হচ্ছে, প্রিজমটা যদি উল্টো করে রাখি আমরা, আর যদি এইদিকে আলো ফেলি তাহলে ভূমির দিকে বেঁকে যাবে। আর মাঝখানে যদি এরকম একটা কাঁচের স্ল্যাব রাখি আমরা এরকম, আর কাঁচের স্ল্যাবে ঠিক মাঝ বরাবর আলো পাঠালাম এরকম করে, তাহলে এখানে জানি আমরা ফ্ল্যাট সারফেসের উপর আলো লম্ব ভাবে এসে পড়েছে, লম্ব ভাবেই বেরিয়ে যাবে, তো সোজা এইদিকে বেরিয়ে যাবে। আর ওই সারফেসেও লম্ব ভাবে পড়েছে, সোজা বেরিয়ে যাবে। এই তিনটেকে যদি আমরা জুড়ে দিই এক জায়গায়, তাহলে এটা শেপটা ঠিক দেখতে এরকম হয়ে যাবে। সব কটাকে যদি জুড়ে দিই, এটার সাথে এটা আঠা দিয়ে লাগিয়ে দিলাম, এটার সাথে লাগিয়ে দিলাম, আঠা দিয়ে লাগিয়ে দিলাম না, মানে জাস্ট শেপটাই ওইভাবে বানাচ্ছি আমরা। যে ছোট 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 প্রিজমের সমষ্টি যেন একটা লেন্স। এটা যদি কেটে দেখুন না, তাহলে এই ছোট ছোট, এটা একটা প্রিজম হয়ে গেল, এটা একটা প্রিজম, পরেরটাও আর একটা প্রিজম, তারপর একটা কাঁচের স্ল্যাব এরকম, তারপর আবার একটা এরকম প্রিজম। তো ঠিক এরকম না? তো প্রত্যেকটা জায়গায় আলো এসে ওইদিকে যাচ্ছে, এদিকে যাচ্ছে, ওইদিকে যাচ্ছে, সোজা গিয়ে বেরিয়ে যাচ্ছে। তো এটা যদি অবজেক্ট হয়, এগুলোকে সব যদি জুড়ে দিই আমরা এখানে, কোথাও যদি একটা অবজেক্ট পাই, তাহলে এই যেগুলো মিলিত হচ্ছে লেন্স দিয়ে প্রতিষ্ঠিত হওয়ার পরে কোথাও একটা ইমেজ পাবো আমরা। আর এই যে লেন্সটা এঁকেছি আমরা প্রিজম গুলোকে জুড়ে 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 যেমন দেখাচ্ছি, এরকম ভাবে জুড়ে বানানো হয় না, শেপটা কি এরকম করে বানানো হয়। লেন্স, লেন্স বলা হয় সেটাকে। কিরকম দেখতে হয়? স্ফেরিক্যাল দেখতে হয়। মানে এরকম দেখাচ্ছি, মানে এরকম দেখতে নয়। লেন্স যেমন তোমরা আয়না দেখেছো, উত্তল দর্পণ অবতল দর্পণ যেমন দেখেছো, লেন্সও ঠিক সেরকম। ওখানে কি ছিল? ওখানে এরকম একটা দর্পণ ছিল, যার মাঝখানটা একটু বসা ছিল, এরকম স্ফেরিক্যাল শেপ ছিল না, এরকম এক পাশটা সিলভার কোটেড করে দেওয়া ছিল। এবার কি কোথাও ওই ঘষাঘষি করা নেই, ওই কোথাও মাঝখানটা ফোলা, এরকম এরকম, এটাকে বলবো উত্তল লেন্স, আর এটাকে বলবো অবতল লেন্স। তার মানে এর কি মাঝখানটা একটু মোটা, বাকি দিকগুলো একটু সরু হয়ে প্রিজমেট্রিক শেপ নিয়েছে। আর এটা উল্টো, মাঝখানটাই বসা আর দুপাশটা একটু চওড়া। কিন্তু সাইড থেকে দেখছি, এগুলো সাইড ভিউ, মনে রাখবে কিন্তু এটা। হ্যাঁ, সাইড ভিউ, সামনে থেকে দেখছি না। কিন্তু সামনে থেকে যদি দেখো তাহলে কি পাবে? দুটোই স্ফিয়ার পেয়ে যাবে। সরি, এরকম, হ্যাঁ, মানে কি বলে, সার্কেলের মতো, চাকতির মতো দেখতে লাগবে। মাঝখানটা ফোলা, সেটা তুমি দেখে বুঝতে পারবে না যদি সামনে থেকে দেখো। তাহলে এইটার ক্ষেত্রে মাঝখানটা একটু ফুলে আছে, ওই পাশটা একটু ফুলে আছে, তো এরকম দেখতে হবে। আর এটার ক্ষেত্রে মাঝখানটা একটু গোবে আছে, আর এই ধারগুলো একটু মোটা মোটা, তো এইরকম দেখতে লাগবে সামনে থেকে। আর ফ্রন্ট সাইড ভিউ থেকে যদি দেখো তাহলে একটা দিক তোমার দেখতে হবে, এই দিকটা দেখতে হবে, মাঝখানটা ফোলা লাগবে। ওই মাঝে মাঝে মোবাইলে ব্যাটারি যেমন ফুলে যায়,
হয় না, মোবাইলে যখন ব্যাটারি ড্যামেজ হয়ে যায় তখন দেখবে একটু মাঝখানটা ফুলে যায়, তো ঠিক সেরকম ওটা যেমন চারকোনা, এটা ওইরকম সেম। বেশ, তো আমাদের এইগুলো হচ্ছে লেন্স। এই লেন্সগুলোর নাম আছে, অনেক রকম লেন্স হয়, তুমি যেমন শেপ বানাবে সেরকম তার নাম দিতে হবে তোমাকে। তো এই যে এটা দেখছো যেটা, এটাকে বলা হয় কনভেক্স বা উত্তল লেন্স, যেটা দিয়ে আমাদের ম্যাক্সিমাম কাজ। আর এটা যেটা, সেটাকে বলা হয় অবতল লেন্স বা কনকেভ, কনকেভ লেন্স। সব সাইড ভিউ থেকে দেখছি আমরা। আর তারপরে আরো অনেক লেন্স আছে। এই যে লেন্সে ধরো এই একটা পাশটা ফ্ল্যাট আর একটা প্লাস, একটা পাশ হচ্ছে এরকম, তার মানে এরকম যদি তোমার লেন্স হয়, এরকম একটা দিক এরকম, তারপরে বাকি দিকটা এরকম খোলা, এটা একদিক প্লেন আর একদিক কি উত্তল, তাহলে এটাকে বলা হয় প্লেনো কনভেক্স। প্লেনো কনভেক্স, প্লেন সারফেস আর কনভেক্স সারফেস, কোনো দিকে ঘষাঘষি নেই কিন্তু, মিরর নয় কিন্তু, লেন্স এগুলো। প্লেনো কনভেক্স বা বাংলাতে কি বলা হয়, বাংলাটা খুব কঠিন। বাংলাটা হচ্ছে সমতল, এটা প্লেন মানে সমতল, আর কনভেক্স মানে হচ্ছে উত্তল, এই দুটোকে মিশিয়ে দেওয়া হয়, দিয়ে বলা হয় সমতলোত্তল। এইটা হচ্ছে বাংলা। তো বাংলা মনে রাখা একটু, উচ্চারণ করাও একটু কঠিন, আবার মনে রাখাটাও একটু ঝামেলা। তো প্লেনো কনভেক্স এটাই মনে রাখার চেষ্টা করবে। সিমিলারলি যদি তোমার কি বলবো, ধরো এরকম তোমার লেন্স আছে একটা, এই পাশটা কার্ভ, আবার এই পাশটাও এরকম কার্ভ, মানে সিস্টেমটা মানে দেখতেই ঠিক এরকম। এই যে দিকটা ওই পাশ থেকে তুমি দেখো, তাহলে এটা একটা কিরকম, একটা উত্তল মানে কনভেক্স, এটা এই টাইপের একটা কনভেক্স। আর এটা যদি দেখো তাহলে এই রকম অবতল, তাহলে এটা কনকেভ। তাহলে এটাকে কি বলবো, কনকেভো কনভেক্স। কনকেভো কনভেক্স মানে বাংলাতে যদি বলো তাহলে অবতল উত্তল, খুব কঠিন, ওই জন্য এটাই মনে রাখবে, কনকেভো কনভেক্স। বাংলাতে বলা হয় একদিকে অবতল একদিকে উত্তল, দুটোকে মিশিয়ে দেওয়া হলো অবতল উত্তল, এরকম নাম দেওয়া হয়। তারপরে ধরো আর একটা লেন্স আছে তোমার এরকম, এই যে এটাকে নিয়ে আমরা এবার জাস্ট একদিক ফ্লাস্ট করে দিলাম, একদিকে এরকম করে দিলাম, মানে এরকম এরকম। এটা কি নাম দেবো, এটা প্লেন আর এটা অবতল বা কনকেভ, তাহলে প্লেন ও কনকেভ, প্লেন ও কনকেভ বা সমতল সমতলাবতল, এরকম নাম, সমতলাবতল। তার মানে একদিকে সমতল একদিকে অবতল, তো সমতলাবতল। আর এইগুলো কি নাম, তো এগুলো শুধু উত্তল কেন বলবো, এর দুদিকেই উত্তল না, তাহলে এগুলো কি বলবো, উভয় উত্তল, তাই না, উভত্তল লেন্স বলা হয় এগুলোকে, বা বাইকনভেক্স, বাইকনভেক্স বা উভত্তল, উভত্তল, এরকম নাম দেওয়া হয়। আর এটা কি দুদিকে কনকেভ, তাহলে উভবতল বা বাই কনভেক্স কনকেভ, বাই মানে হচ্ছে দুই, তাহলে এটা বলা হয় বাই কনকেভ বা উভবতল। তারপরে ধরো এরকম তোমার কাছে লেন্স আছে, সাপোজ, কে বলবে দেখি এটা কি লেন্স, কি নাম দেবো, এরকম লেন্স আছে, এর কি নাম দেওয়া যেতে পারে, দেখি কে বলতে পারে, বলো দেখি কে বলতে পারে। কনকেভ কনকেভ। এই সারফেসটা হচ্ছে কনভেক্স আর এই সারফেসটা হচ্ছে কনকেভ, তাহলে কনভেক্স ও কনকেভ। কনভেক্স ও কনভেক্স মানে উত্তলাবতল, উত্তলা বতল, এইরকম নাম দেওয়া হয়। তো বাংলাগুলো নিয়ে বেশি ডিল না করাই ভালো, কারণ ওই উত্তলা বতল সমতলা বতল শেষকালে সব অবতল হয়ে একদম পরীক্ষা 12টা হয়ে যাবে, তেমন ওই কনভেক্স কনকেভ এগুলি মনে রাখার চেষ্টা করো ইংরেজিগুলো। বেশ, তো এই ছিল আমাদের লেন্সের গঠনে, বিভিন্ন ধরনের লেন্স আমাদের দরকার হয়, তো যার যেমন চোখের ব্যাপার তার সেরকম পাওয়ার যেমন থাকে, ঠিক সেরকম লেন্স মেকার ফর্মুলা দিয়ে কি ধরনের লেন্স আমরা বানাবো সেগুলো সব ঠিকঠাক করে পছন্দ মতো লেন্স বানাতে হয়।
আর লেন্সের একটা খুব ভাইটাল পয়েন্ট, যে কোনো লেন্স ধরো আমাদের দু ধরনের লেন্স দিয়ে জেনারেলি কাজ করব, তারপরে স্পেশাল কেস হিসাবে আমাদের এইগুলোকে দেখবো। তো উত্তল লেন্স আর অবতল লেন্স এই দুটো লেন্সই আমাদের মেন কাজে লাগবে। এটা হচ্ছে উত্তল লেন্স, এটা, আর এটা হচ্ছে অবতল লেন্স। তো এটা দুজনেই কিন্তু একটা স্ফেয়ারের অংশ। এই যে দেখতে পাচ্ছ এটাকে যদি ফ্রন্ট ভিউ দেখছি, কিন্তু এইখান থেকে দেখছি, তার মানে ভেতর দিকে ওইদিকে গোল আছে এরকম। আর এইটাকে তুমি যদি এইদিকে বাড়াও বা এটাকে, তাহলে এটা একটা সার্কেল হবে এরকম, মানে একটা স্ফেয়ার এরকম করে একটা কিছু, আর তার একটা সেন্টার আছে সি। সিমিলারলি যদি এইটাকে পিছন দিকে ওইদিকে বরাবর এটাকে একটা সার্কেল করো, তাহলে এর একটা এইদিকে একটা সেন্টার পাবে C2, এটা C1, এটা C2। আর আমি আমাদের মানে বেসিক কনভেনশন অনুসারে আমাদের সাধারণ সিম্পল জিনিস শিখছি, তাতে ধরে নাও এটাও যতটা বক্র এটাও ততটা বক্র, এই দূরত্ব দুটো সমান। আর এই দূরত্ব দুটোকে যদি জুড়ে দাও, তাহলে যেটা পাবে সেটাকে বলা হয় প্রধান অক্ষ বা প্রিন্সিপাল অ্যাক্সিস। প্রিন্সিপাল অ্যাক্সিস বলা হয় এটাকে, প্রধান অক্ষ বলা হয় C1 C2। আর এই মাঝখানে এই বিন্দুটা এটাকে বলা হয় আলোক কেন্দ্র ও। সব সমান সমান যদি থাকে, এটা যতটা বক্রতা ব্যাসার্ধ, এটাও যতটা বক্র, তো এটাকে বলে আলোক কেন্দ্র বা অপটিক্যাল সেন্টার। আলোক কেন্দ্র ডেফিনেশন আছে, আমি বলছি একটু পরে আলোক কেন্দ্র কাকে বলে, এর পজিশন কোথায় হয়, বাইরে হয় কিনা, এসবগুলো আছে একটু পরে বলছি। তো এই আলোক কেন্দ্র থেকে C1 এর যে দূরত্ব সেটা হচ্ছে এর বক্রতা ব্যাসার্ধ, সেটাকে বলা হয় R1। আর আলোক কেন্দ্র থেকে C2 যে দূরত্ব সেটাকে বলা হয় R2, এটা হচ্ছে এই সারফেসটার বক্রতা ব্যাসার্ধ। তো দেখতে পাচ্ছ একটা যদি নেগেটিভ হয় একটা পজিটিভ হবে, এরকম একটা এইদিকে একটা ওইদিকে। তো এগুলো হচ্ছে সিম্পল জিনিস, বেসিক ডেফিনেশন। আর তারপরে এগুলো সব লেন্সের প্রপার্টি, তুমি যেমন বক্র করবে তার বক্রতা ব্যাসার্ধ সেরকম হবে, কিন্তু ফিক্সই হবে, সব একটা একটা করে পয়েন্টই হবে এগুলো। এর জন্য একটা এইদিকে, ওর জন্য একটা ওইদিকে, R1 R2 ফিক্সড। আবার যদি এরকম লেন্স হয় তোমার, এরকম যদি লেন্স হয়, তাহলে এইটা একটা স্ফেয়ারের অংশ এরকম, এর একটা কোথাও সেন্টার আছে, সাপোজ সেটা C1 বা C2, আর এর একটা সেন্টার আছে এইদিক বরাবর, এর একটা সেন্টার এটা আছে ধরে নাও C1, আর এই মাঝখানে বিন্দুটা হচ্ছে O, তাহলে OC1 এটা হচ্ছে R1, এটা প্রথম সারফেসের বক্রতা ব্যাসার্ধ বা রেডিয়াস অফ কার্ভেচার। আর OC2 এটা হচ্ছে দ্বিতীয় সারফেসের বক্রতা ব্যাসার্ধ, এটা হচ্ছে OC2 মানে R2। তো আমরা সবাই আলোক কেন্দ্র থেকে মাপি, ও থেকে মাপি সবগুলো। আগে আমরা মেরু বলতাম, এটাকে আলোক কেন্দ্র থেকে জেনারেলি আমরা মেপে থাকি, যদি লেন্স সব সিমেট্রিক পারমিট করে আমাদের। আর যদি লেন্সের এই দিকটা বক্রতা ব্যাসার্ধ আলাদা, ওইটা আলাদা হয়ে যায়, তখন ওই মিডল পয়েন্ট থেকে আমরা সব মাপামাপি করবো, আলোক কেন্দ্র থেকে কিন্তু মাপবো না। আলোক কেন্দ্র কিন্তু তখন সরে যেতে পারে ওইদিকে বা এইদিকে বিভিন্ন জায়গায় কিন্তু সরে যেতে পারে। তো যাই হোক, আলোক কেন্দ্র ডেফিনেশনটা কি, আলোক কেন্দ্র কাকে বলবো, অপটিক্যাল সেন্টার কাকে বলবো, ছিল মোটামুটি এগুলো ক্লাস 10-এ ডেফিনেশন ছিল, আলোক কেন্দ্র কাকে বলে, ফোকাস কাকে বলে, এগুলো ছিল। খুব বেশি সময় আমি ব্যয় করবো না, খুব অল্প কথার মধ্যে বলবো। আমরা এরকম তো জানি যে এটা যদি একটা কাঁচের স্ল্যাব হয়, আর তাতে যদি আলোক রশ্মিগুচ্ছ এইদিকে এসে পড়ে, আর এইদিকে যদি বেরিয়ে যায়, তাহলে এই দুটো পরস্পর প্যারালাল হয় যদি দুদিকে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স সমান হয়। ঠিক আছে, এটা যা রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স এয়ার, এটাও যদি রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স সেম হয়, এয়ার হয়, এটা 1, এটা 1, তাহলে প্যারালাল হয়। যদি এটা জলে ডুবিয়ে রাখো তাহলে প্যারালাল কিন্তু হবে না। কিন্তু তুমি যদি দুদিকে এয়ার হয় আর তুমি বিভিন্ন জায়গায় যদি আলো ফেলো, এখানে যদি ফেলো, তাহলেও প্যারালাল হবে, কোনো একটা দিকে প্রতিসরণের নিয়ম অনুসারে বেরোবে, এইদিকে, অথবা তুমি এইদিকে ফেলো আলো, তো এইদিকে বেরোচ্ছে আলো। তো ফ্ল্যাট সারফেস যদি হয় না, তুমি যে জায়গা দিয়ে আলো ফেলো না কোনো, সেই দিকে ও বেরোনোর সময় প্যারালাল হয়ে যাবে, সেম লাইন বরাবর হবে না, একটু পার্শ্ব সরণ হবে, একটু পার্শ্ব। 1 মিনিট দাঁড়াতো। ঠিক আছে, তো একটু পার্শ্ব সরণ হবে, এটা ঠিক, কিন্তু প্যারালাল হবে, দ্যাটস গ্যারান্টি। কিন্তু তোমার যদি লেন্সের এই সারফেস দুটো একটু বেঁকা হয়, একটু উল্টো পাল্টা হয়, তাহলে কিন্তু তুমি বলতে পারবে না যে প্যারালাল হবে কি হবে না। ধরো তোমার কাছে একটা লেন্স আছে এরকম, এটা তোমার কাছে একটা উত্তল লেন্স আছে, সিম্পল সিস্টেম, ক্লাস 10-এ পড়া আছে, তোমরা জানো এটা আলোক কেন্দ্র, ডেফিনেশন পড়ে আসছি।
কোথায় একটা বস্তু এখানে রাখা আছে ও, আর এদিক দিয়ে তুমি এদিকে এখান থেকে আলো বেরোচ্ছে, বা কোনো একটা বস্তু তুমি রেখেছো ওই পাশ থেকে তুমি দেখছো তার প্রতিবিম্ব কোথায়, মোমবাতি শিখা রেখেছো, এখানে একটা মোমবাতি শিখা রেখেছো এরকম। দীপাবলি আসছে আমাদের, তো এটা এরকম মোমবাতি শিখা একটা, আজকেই তো দীপাবলি, কালী পুজো, হ্যাঁ বেশ, যাই হোক, শুভেচ্ছা সবাইকে। তো এখান থেকে আলো বেরোচ্ছে, বিভিন্ন দিকে আলো যাচ্ছে, এই দিক বরাবর আলো যাচ্ছে, তো এটা কি সে কাঁচের স্ল্যাবের মতো সোজা বেরিয়ে যাচ্ছে এরকম। আবার ধরো এখান থেকে ওই দিকে আলো যাচ্ছে, এখান থেকে বিভিন্ন দিকে আলো বেরোচ্ছে না, এক একটা বিন্দু, সব বিন্দু থেকে চারিদিকে আলো বেরোচ্ছে, এই দিকে আলো বেরোচ্ছে। তাহলে এবার কি হবে, এখানটা কি হবে, প্রতিসরণ নিচের দিকে নামবে না উপর দিকে নামবে, সেই প্রিজমের মতো আইডিয়া তুমি ইউজ করতে পারো, যে এটা একটা ছোট্ট মতো প্রিজম ভাবতে পারো এইটুকু অঞ্চলকে, এদিকে আলো ফেললেও ভূমির দিকে বেঁকে যাবে, সিম্পল ব্যাপার। আর যদি বলো যে না স্যার একটু দেখি কিরকম কি হয়, তাহলে তোমাকে আর একটু গভীরভাবে ভাবতে হবে। তাহলে এই সারফেসটা কথা প্রথমে ভাবো এরকম ভাবে, তাহলে এর একটা বক্রতা ব্যাসার্ধ এখানে কোথাও আছে সি, আর বক্রতা ব্যাসার্ধ থেকে যে লাইনটা তুমি টানবে সারফেসের উপরে তারা সবাই লম্ব, বহুবার বলা হয়েছে এটা লম্ব এখানে। এবার তোমার কাছে এখানে বস্তু আছে ও, এবার এখানে আলো এসে পড়লো, তাহলে এত কোণে এসে পড়েছে, তাহলে কি হবে, এটা লঘু মাধ্যম, তারপরে কাঁচের ভেতর ঢুকেছে, ঘন মাধ্যমে ঢুকেছে, তাহলে অভিলম্বের দিকে সরে আসবে, তাহলে যাওয়ার কথা ছিল ওইদিকে কিন্তু একটু বেঁকে যাবে এইদিকে, হলো। এবার দ্বিতীয় সারফেস এসে পড়েছে, এবার দ্বিতীয় সারফেসে এইখানেও তো একটা অভিলম্ব আছে এরকম, এরও তো বক্রতা ব্যাসার্ধ আছে, তো সেটাকেও তুমি যদি টানো তাহলে এর একটা এরকম কিছুটা পাবে, তাহলে এখানে এতটা কোণে এসে পড়েছে, তাহলে যাওয়ার কথা ছিল সোজা, কিন্তু কি হবে, ঘন থেকে লঘুতে যাচ্ছে, তাহলে অভিলম্ব থেকে দূরে সরে যাবে, তাহলে ওইদিকে না গিয়ে আর একটু নিচের দিকে নেমে যাবে, এটা অভিলম্ব, দূরে সরে যাবে। দেখতে পাচ্ছি এরকম করে গিয়ে ওইদিকে যাওয়ার কথা ছিল বেঁকেছে, আবার ওইদিকে যাওয়ার কথা ছিল আরো বেঁকেছে, মানে এই সারফেসটা তো বেঁকাচ্ছে, এই সারফেসটাও যেহেতু ঘন থেকে লঘু, ওই জন্য ঘন থেকে লঘু, তাই উল্টো হয়ে গিয়েছে, ওই জন্য আরো বেঁকিয়ে দিচ্ছে। এটা যদি ওই রকম হতো, এটা যদি এরকম হতো, ওইটাও যদি এরকম হতো, তাহলে এইদিকে যেত, এইদিকে যেত, তারপর ওইদিকে চলে যেত, কিন্তু সেটা হচ্ছে না, এই সারফেসটা নিজেও বেঁকে গিয়েছে, ঘন থেকে লঘু, তো অভিলম্ব থেকে দূরে সরিয়ে দিচ্ছে, আরো নিচের দিকে চলে আসছে। তো এরকম হবে প্রত্যেকটি বিন্দুতে, তুমি যদি বক্রতা কেন্দ্র থেকে নর্মাল টেনে টেনে দেখো তাহলে এরকম হবে। তো এখান থেকে আলোক রশ্মি উচ্চ বেরিয়ে প্রতিষ্ঠিত হয়ে এইখানে কোথাও একটা বিন্দুতে গিয়ে মিশেছে। আবার যদি নিচের দিকটা দেখো এরকম, তাহলে এরকম গিয়ে এখানে গিয়ে মিশেছে এরকম। তো এখানে তুমি একটা মোমবাতির শিখা পেলে, এখানে যেটা মোমবাতি পেয়েছিলে এখানে তারা এটা যদি অবজেক্ট পয়েন্ট অবজেক্ট হয়, ও যেটা একটা পয়েন্ট অবজেক্ট হয়, এখানে তার পয়েন্ট অবজেক্টের ইমেজ পাবে আই। আর যদি প্রত্যেকটি বিন্দু দেখো এই নিচের গুলো কেমন হবে, তাহলে সেটা আমরা আসছি পরে, সেটা এরকম হবে, সোজা হবে না উল্টো হবে, সেটা কি হবে সেটা আমরা পরে দেখবো। তো যাই হোক, এই এই প্রধান অক্ষরের উপরে যে বিন্দুটা আছে ও, তার একটা ইমেজ তুমি এই জায়গায় পেয়েছো। তো তার মানে এবার যেটা বলার আমার সেটা হচ্ছে, এই যে রশ্মিটা এটা কি প্যারালাল হয়েছে, প্যারালাল হয়নি, এইটা প্যারালাল হয়েছে, মাঝখানে যেটা আছে সেটা সোজা বেরিয়ে গেছে, তো এর পার্শ্ব সরণ হয়নি, প্যারালাল হয়নি, তো এই পার্শ্ব সরণ হয়নি, এবং কিন্তু প্যারালাল মানে সেম লাইন, কোনো ডেভিয়েশন হয়নি। আর এর ক্ষেত্রে দেখছো এটার সাথে এটা প্যারালাল নয়, এটার সাথে এটা প্যারালাল নয়। হুম, তাহলে সব ক্ষেত্রেই যে প্যারালাল হবে তা হবে না। আলোক কেন্দ্রের ডেফিনেশনে কি বলা হচ্ছে, বলা হচ্ছে তোমার কাছে লেন্স আছে এরকম, তুমি এমন একটা জায়গায় আলো ফেললে যাতে করে ওইদিকে যখন আলোটা দেখছো তখন তারা প্যারালাল হয়ে গিয়েছে। এটা সব ক্ষেত্রে হবে না, কিন্তু ধরো তুমি এই দিক বরাবর আলো ফেলেছো, এই দিক বরাবর আলো ফেললে, আর এই ভেতর দিকে এখানে কি হবে, এখানে তোমার এর বক্রতা ব্যাসার্ধ আছে, তাহলে ধরে নাও এর বক্রতা ব্যাসার্ধ এখানে সি, এটা এই স্ফিয়ারের অংশ, তাই না, তাহলে এটা সি, তাহলে এখান থেকে লম্ব টানলে এরকম করে, তাহলে লম্ব টানলে কি হবে, লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যম অভিলম্বের দিকে সরে যাবে। হ্যাঁ, এটা আরেকটু এইভাবে দিই আমি, এইভাবে, তার আরেকটু দিকে সরে যাবে, এইদিকে যাওয়ার কথা ছিল, আর একটু দিকে সরে গেছে এরকম করে, কাছে চলে এসছে, যে কাছে এসে এইখানে এসে পড়েছে। এবার এইখানে যদি এসে পড়ে, এরও একটা বক্রতা ব্যাসার্ধ আছে এরকম, তার আবার সেন্টার আছে, বক্রতার সেন্টার আছে, তাহলে কি হবে, এই দিকে তার যাওয়ার কথা ছিল। আমার ছবিটা স্কেল অনুযায়ী হয়নি, প্রায় সেম সেম মনে হচ্ছে, যদি ভালো করে যদি আঁকি না আমি, তাহলে ছবিটা কেমন দেখতে হবে এরকম। এই যে এরকম ভাবে এসে মাঝখানটা আগে আঁকতে হবে আমাকে, এইখানটা, তারপরে ছবি তুমি যা করছো করছো এরকম। তো সাপোজ তোমার কাছে ধরে নাও বা এই দিক থেকে আঁকো এরকম, তারপরে এই, তারপরে এই, এই যে এরকম এই দিক থেকে যাচ্ছে, তারপরে বেঁকে গিয়েছে, তারপর আবার বেঁকে গিয়েছে, এরকম ওপর দিক দিয়ে দিলে তাই হবে, এরকম হবে, তারপরে একটু বেঁকে যাবে, তারপর আবার ওইদিকে, এইটার সাথে প্যারালাল হবে। কখন হবে এটা, সব ক্ষেত্রে হবে না, এরকম যদি এই বিন্দুটাতেই সব ক্ষেত্রে হবে না, এটা একটা নির্দিষ্ট লেন্সের ক্ষেত্রে এইরকম একটা স্ট্রাকচার পাওয়া যাবে, যে ওটা প্যারালাল, ওটা
ওই পাশ বরাবর প্যারালাল, এবং এই প্যারালাল থেকে প্যারালাল হওয়ার জন্য প্রধান অক্ষকে এই রশ্মিটা যে বিন্দুতে ছেদ করেছে সেটাকে বলা হবে আলোক কেন্দ্র। কি বললাম, বোঝা গেল? কি সংজ্ঞা দেবো? যদি কোনো আলোক রশ্মি, কোনো আলোক রশ্মি বললে হবে না, যদি কোনো আলোক রশ্মি লেন্সের একটি তলে এমন ভাবে এসে পড়ে যে প্রতিসরণের পর বিপরীত তল দিয়ে আলোক রশ্মি আপতিত আলোক রশ্মি সমান্তরাল ভাবে নির্গত হয়, তবে লেন্সের ভিতরে রশ্মির গতিপথ প্রধান অক্ষকে যে বিন্দুতে ছেদ করে তাকে বলা হবে আলোক কেন্দ্র। দ্যাট ইজ দ্য ডেফিনেশন অফ অপটিক্যাল সেন্টার। বোঝা গেল? তাহলে এইটা দিয়ে হবে না, এটা প্যারালাল, তাহলে এটা দিয়ে তুমি আলোক কেন্দ্র ডেফিনেশন করতে পারো না, এইটা দিয়ে আলোক কেন্দ্র ডেফিনেশন, এবং এটা একটা ফিক্সড পয়েন্ট, এইটা একটা ফিক্সড পয়েন্ট, তোমার খুঁজে বের করতে হবে কোন দুটো প্যারালাল এরকম। তো এখান থেকে তুমি দেখতে পারো যে বিভিন্ন লেন্সের ক্ষেত্রে তুমি যদি দেখো এরকম করে, তাহলে যদি তোমার এরকম লেন্স হয়, সাপোজ তোমার লেন্স হচ্ছে এরকম, এরকম লেন্স, এটা প্রধান অক্ষ, ঠিক আছে, এটা প্রধান অক্ষ। তাহলে এর একটা বক্রতা ব্যাসার্ধ আছে, তুমি তার সেন্টার পর্যন্ত R1 দেখাতে পারো। আবার এর একটা বক্রতা ব্যাসার্ধ আছে, তুমি তার এটা থেকে তার দূরত্বটা R2 দেখাতে পারো, R1 R2 দেখাতে পারো। তো দুজনের বক্রতা ব্যাসার্ধ আলাদা। R1 যেটা সেটা ছোট, R1টা ছোট, আর R2টা একটু বড়। এটা এই প্রথমটার জন্য তুমি বলছো এটা R1, আর দ্বিতীয়টার জন্য যেটা বক্রতা সেটা বলছে R2, সো R1 ইজ লেস দেন R2। এরকম একটা লেন্স, আর এই লেন্সটা এটা কনকেভ আর এটা হচ্ছে কনভেক্স, তো কনকেভ ও কনভেক্স লেন্স এটা। আর তুমি যদি আলো ফেলো না, এখানে যদি আলো ফেলি এই দিক বরাবর কোনো একটা জায়গাতে তুমি আলো ফেলছো, কোনো একটা জায়গাতে, সাপোজ এই জায়গায় তুমি আলো ফেললে এই দিক বরাবর, এরকম কোনো একটা জায়গায় আলো ফেললে, তাহলে এর বক্রতা ব্যাসার্ধ খুঁজে বার করতে হবে তোমাকে এরকম করে। তাহলে ধরে নাও এটা তোমার বক্রতা ব্যাসার্ধ, এটা তুমি পারপেন্ডিকুলার টেনেছো এরকম, তাহলে তার যাওয়ার কথা ছিল ওই সোজা, আর এটা তোমার লম্ব, তাহলে লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যম অভিলম্বের দিকে সরে আসবে, তাহলে সে একটু এরকম করে বেঁকে যাবে। আর তারপরে এর একটা বক্রতা ব্যাসার্ধ তোমার খুঁজে বার করতে হবে, এবং সেটা আরো বড়, তো সেটা এইরকম কিছু একটা, এরকম বক্রতা ব্যাসার্ধ। তাহলে এখানে এই কোণে আপতিত হচ্ছে, তাহলে কি হবে এবার, তার যাওয়ার কথা ছিল ওইদিকে, কিন্তু এবার লঘু মাধ্যমে আসছে, তাহলে সে বেঁকে যাচ্ছে, ঠিক আছে। এবং এই যে বেঁকে গেল, এইটার সাথে এটা যে প্যারালাল হবেই সব বিন্দুর জন্য সেটা কিন্তু নয়, তোমাকে খুঁজে খুঁজে বের করতে হবে একদম প্যারালাল যেটা, এবং সেইটা মেপে মেপে যদি দেখা যায় না, তাহলে একটা বিন্দু তুমি পাবে এই লেন্সের ক্ষেত্রে, যে যে ধরনের লেন্সটা আমি আঁকলাম এরকম 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 করে, এইটা যদি তোমার প্রধান অক্ষ হয়, আর এইরকম একটা জায়গায় যদি আলো এসে ফেলো এই দিক বরাবর, আর তারপরে আলো এখানে এই দিক বরাবর গেল, আর তারপরে এটা এরকম প্যারালাল হয়ে যায়, ঠিক আছে। এই যে পয়েন্ট, এই যে লেন্সটা আমি বলেছি R1, এটা R1, এটা R2, বক্রতা ব্যাসার্ধ গুলো দূরত্ব, আর R1 ইজ লেস দেন R2। এইখানে তুমি যদি আলো ফেলো, তাহলে এই লেন্সের ভেতরে এরকম গিয়েছে এবং প্যারালাল হয়ে গেছে। তাহলে আমাদের ডেফিনেশন কি বলছিল? ডেফিনেশন বলছিল লেন্সের ভিতর দিকে যাওয়ার সময় প্রধান অক্ষকে যে বিন্দুতে ছেদ করে সেটাই হচ্ছে আলোক কেন্দ্র। তাহলে এ তো প্রধান অক্ষকে ছেদই করেনি, কোথাও তো ছেদ করেনি প্রধান অক্ষকে, এবং এই কন্ডিশনে তুমি এই দুটো প্যারালাল পেয়েছো, তাহলে এইটাকে পিছন দিকে বাড়াও, এইটাকে পিছন দিকে বাড়াও, এইটাকে যদি পিছন দিকে বাড়াই না, তাহলে এই যে এই জায়গাটা হচ্ছে আলোক কেন্দ্র। ও, তাহলে আলোক কেন্দ্র লেন্সের বাইরেও অবস্থান করতে পারে, এবং এটা ফিক্সড পয়েন্ট, হ্যাঁ, নির্দিষ্ট বিন্দু, কিন্তু লেন্সের আলোক কেন্দ্র এর নির্দিষ্ট বিন্দু, সেটা ডিপেন্ড করে কার উপর? শুধুমাত্র লেন্সের উপর। অবশ্যই মিডিয়াম ফিডিয়াম গুলো আছে, কারণ প্যারালাল হয়ে যাওয়ার জন্য এখানে রিফ্রাকশনটা কত হবে সেটা মিডিয়ামের উপরও নির্ভর করবে। যাই হোক, বেশ, আবার কি, আবার ধরো তোমার কাছে আরেকটা লেন্স আছে এরকম, এরকম একটা লেন্স আছে, আর এর ধরো প্রধান অক্ষ এরকম, তাহলে এখানে যদি ওই সমান্তরাল রশ্মি কিছু খুঁজে বার করি, এখানে যদি আলো ফেলি এরকম একটা জায়গায়, তাহলে ওই লেন্সের ভেতর দিকে এরকম করে যাবে, তারপরে ওই প্যারালাল হয়ে যাবে এরকম, এটার সাথে এটা প্যারালাল হয়ে যাবে এরকম। এটাও দেখছি এটা কি রকম লেন্স, এটা হচ্ছে কনভেক্স, ওটা হচ্ছে কনকেভ, তাহলে কনভেক্স ও কনকেভ। এবার এটা যদি ছেদ করেনি, প্রধান অক্ষ কোথাও ছেদ করেনি, কিন্তু প্যারালাল হয়েছে, পিছন দিকে বাড়ি দাও, এটাই, এইটা হচ্ছে তোমার আলোক কেন্দ্র। ও, বুঝতে পেরেছো? সিমিলারলি যদি আমাদের অন্য লেন্স তুমি যদি আরো দেখো, তাহলে সাপোজ এরকম তোমার লেন্স আছে একটা, এরকম এরকম লেন্স, তাহলে এই বিন্দুটা আলোক কেন্দ্র, এটা প্লেন, এটা যদি প্লেন হয়, তুমি কোন একটা দিকে আলো এখানে ফেললে এরকম করে,
আর তারপরে তোমার এটা ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে আসছে, তো বেঁকে যাবে, তারপর বেঁকে গিয়ে কোন একটা জায়গায় পড়ে এইটার সাথে যদি এটা প্যারালাল খুঁজে বার করো, এখান থেকে যখন নির্গত হবে যদি এটা প্যারালাল খুঁজে বার করো যে কোনো দিকে, এইটা এরকম আর একটা এরকম কিছু একটা, তো এরকম করে এসে পড়েছে। এই দিক থেকে আলো ফেলেছো, এখানে বেঁকেছে, তারপরে এই চলে এসেছে, এইটার সাথে এটা যদি সমান্তরাল হয়, আর চিহ্নটা উল্টো দিকে দিচ্ছি এরকম, তাহলে এই যে বিন্দুতে ছেদ করেছে এটা হচ্ছে আলোক কেন্দ্র, তো এখানে আলোক কেন্দ্র হচ্ছে ও। এটা বোঝা গেছে? তো এরকম মনে রাখবে যে যদি সম উভত্তল বা সম উত্তল লেন্স হয়, মানে R1 = যদি R2 হয়ে যায়, তাহলে কিন্তু আলোক কেন্দ্র ওই একদম মিডল পজিশনে যেটা সেটাতেই মধ্যবিন্দুতে লেন্সের। কারণ ধরো তোমার এরকম লেন্স, এই যে ধরো তোমার এরকম লেন্স, এরকম লেন্স, এবার এই ক্ষেত্রে আলোক কেন্দ্র তুমি কিন্তু মধ্যবিন্দু ছাড়া আর কোনো বিন্দু খুঁজে পাবে না। কি জন্য? আলোক কেন্দ্র ইউনিক বিন্দু একটা, না, একটা ইউনিক পয়েন্ট যার আর কোনো কম্পিটিটর নেই। তুমি যদি বলো আলোক কেন্দ্র এখানে, তাহলে তো ওই সারফেসটা বললে আমার এইদিকে হয় না কেন, আমার তো তোমার মতনই দেখতে, আমিও R1 তুমিও R1 এবং R1 = R2, তাহলে তোমার দিকে কেন আলোক কেন্দ্র সরে যাবে? আমারও যত দাবিদার, আমি যত দাবি তুমিও ততটা দাবি করতে পারো, তার বেশি তো নয়। শেয়ারিং বন্ড যেমন করে কোভ্যালেন্ট বন্ড, দুটো ইলেকট্রন, কারণ কি দুজনেরই দাবি সমান দাবি, না কারোর তো বেশি নয়। আবার তুমি এই পাশে বার করতে পারবে না, তুমি বলো আলোক কেন্দ্র লেন্সের বাইরে অবস্থান করে এই ধরনের লেন্সের ক্ষেত্রে, তাহলে আবার বলবে এই লেন্সের বাইরে, তাহলে ওইদিকে কি দোষ করলো, এটাও তো একই দেখতে, তাহলে তুমি পাবে না। তো ইউনিক পয়েন্ট যখন হবে তখন ইউনিক কন্ডিশন হতে হবে, তো মিডল পজিশনে আলোক কেন্দ্র থাকবে। যদি বলো আলোক কেন্দ্রটা যদি এরকম লেন্স হয়, এরকম যদি লেন্স হয়, তাহলেও আলোক কেন্দ্র মিডল বিন্দু, তখন তুমি সরাতে পারবে না। এটাকে যদি এই পাশে বলো, তাহলে আবার ও বললো আমার দিকে আয়, বাইরে বের করে দাও, ও বললো আমার বাইরে বেরিয়ে আয়, তাহলে মাঝখানে যদি থাকে বলে হ্যাঁ ঠিক আছে, আমিও যা দেখতে তুমিও তা দেখতে, একদম ইনভার্সন, মিরর ইমেজ, দুজনারই মিডল পজিশনে হবে। কিন্তু এর মিরর ইমেজ আছে নাকি? কোনো মিরর ইমেজ নেই, এখানে মিরর ইমেজ, এক্স অক্ষ বরাবর মিরর ইমেজ, তাহলে এই অক্ষ বরাবর উঠবে না, ঠিক আছে? এইটা বরাবর কিন্তু ওঠাতে পারবে না, এখানে আলোক কেন্দ্র বলতে পারবে না, তাহলে নিচের দিকটা বললো আমার দিকে কেন নয়, ঠিক আছে? এটাও তাই, এক্স অক্ষ বরাবর মিরর ইমেজ পাচ্ছ তুমি, তাহলে আলোক কেন্দ্র প্রধান, ওই জন্য প্রধান অক্ষকে যে বিন্দুতে ছেদ করে সেটাকে বলা হয় আলোক কেন্দ্র, ঠিক আছে? মনে থাকবে। তাহলে এগুলো পরীক্ষায় ছোট ছোট করে প্রশ্ন আসে যে লেন্সের আলোক কেন্দ্র কি লেন্সের বাইরে অবস্থান করতে পারে, তো অবশ্যই ইয়ে করতে পারে। এটা R1 = R2 কন্ডিশন, তুমি এটা চেঞ্জ করে দাও, তুমি এটাকে এরকম করে দাও, এরকম করে দাও, তাহলে এবারে বলতে পারবে মিরর ইমেজ, বলতে পারবে না, বলে এবার চেঞ্জ হয়ে গেল, ব্যাস। তাহলে সেই পয়েন্টটার জন্য ইউনিক পয়েন্ট যেটা সেটা পাল্টে যাবে, এবং তখন আরেকজন বলতে পারবে না যে তুই কেন নিলি, বলে আমার তো শেপটাও আলাদা, না তাই না? এরকম প্রশ্ন আসছে পরীক্ষায়। বেশ, এখানে আর একটা প্রশ্ন আছে, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, যেটা সেটা হচ্ছে ধরো তোমার কাছে উত্তর লেন্স আছে। আচ্ছা, বোর্ড কি ঝাপসা লাগছে? কেউ তো কিছু বললো না আমাকে, ঠিক আছে। বেশ, ধরে নাও তোমার কাছে এরকম একটা উত্তর লেন্স আছে, আর এখানে তুমি একটা ছোট্ট মতো একটা আলোক উৎস রেখেছো, তাহলে আলো চারিদিকে ছড়িয়ে যাচ্ছে, তাহলে আলো এই দিক বরাবর এখানে যাচ্ছে, যে এখানে এসে পড়লো, সোজাই চলে গেল, এই দিক বরাবর আলো গেল, এখানে গেল, এই দিক বরাবর আলো গেল, সে এখানে গিয়ে আপতিত হলো, তাহলে কি প্রতিষ্ঠিত হলো। তো আপতিত রশ্মি যেদিকে মিলিত হয় সেটা বস্তু, প্রতিষ্ঠিত রশ্মি যেখানে মিলিত হয় সেটা প্রতিবিম্ব, এগুলো আমরা আগে পড়েছি অনেকবার। তাহলে এটা যদি অবজেক্ট হয়, এটা হচ্ছে তার ইমেজ। এখন প্রশ্ন হচ্ছে যে এখানে যে প্রতিবিম্বটা তৈরি হচ্ছে সেটা কি একই সাথে তৈরি হচ্ছে নাকি আলাদা আলাদা ভাবে তৈরি হচ্ছে? মানে একটা কমপ্লিট ইমেজ যদি তোমাকে পেতে হয়, তাহলে সেই বিন্দু থেকে যত যত আলোক উৎস দরকার, একটা মোমবাতি, সব বিন্দু থেকে আলো এখানে সেম সেম সময়ে যেতে হবে। কিন্তু দেখো এখানে যে পথগুলো, না পথগুলো পুরো আলাদা। এই যে আলোটা দেখতে পাচ্ছ, এই আলোটা এইখান থেকে এত দূর পর্যন্ত যাচ্ছে, ওপরের আলোটা একটু বেশি পথ যাচ্ছে, নিচের আলোটা আর একটু বেশি পথ যাচ্ছে। তাহলে তো ইমেজটা এরকম যদি হয়, যদি এটা মাইক্রোসেকেন্ড টাইমে একটা ইমেজ তৈরি হয়ে যাচ্ছে, আলোর গতিবেগ যা, তাতে এটা কিছুই না, তুচ্ছ। তবুও যদি আমার একদম জুম করার বা ওই স্লো মোশন করার ক্যাপাবিলিটি থাকে, একদম 10⁻20 অর্ডারে আমি স্লো মোশনে দেখছি, তাহলে কি এখানে মোমবাতি শিখাটা এরকম হবে? এই রশ্মিটার জন্য আগে একটু তৈরি হয়ে গেল, পরেরটার জন্য একটু পরে তৈরি হলো, এইটার জন্য এই দুটো সময় একই সময় তৈরি হলো, আর তারপরে একটা তুমি শিখা পেলে। খুব স্লো মোশনে যদি তুমি দেখো, ইনফাইনাইট স্টেপ বিফোর যদি দেখো, তাহলে মনে হতেই পারে যে হ্যাঁ এই পথটা যতটা
এই পথটা তো বেশি, তাহলে এই যে আলো তাকে যেতে তো সময় লাগছে, একে যেতে সময় লাগছে। এখানে যদি পরের আলোটা দেখি, একেও একটু বেশি টাইম লাগবে, এটা থেকে একটু বেশি, এটা থেকে একটু বেশি, এরকম মনে হতে পারে। কিন্তু তা হয় না, সব সময় আলোটা সেম ইমেজ তৈরি করে রাখে। কেন তৈরি করে রাখে? তার কারণ এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, এখানে আলোর জ্যামিতিক পথ যেটা সেটা সবার ক্ষেত্রে আলাদা মনে হলেও আরেকটা পথ আমরা ডিফাইন করি, যেটাকে বলে অপটিক্যাল পাথ। জিওমেট্রিক্যাল পাথ যেমন বলি আমরা, মেপে নিতে পারি কাঁটা কম্পাসের সাহায্যে, স্কেলের সাহায্যে, ঠিক সেরকম অপটিক্যাল পাথ যেটা, সেটা ডাইরেক্ট ওই মেপে নিলে হবে না, তার আরো কিছু ব্যাপার আছে। এরকম সেটা এখানে যখন আলোটা যাচ্ছে না, তখন কাছের ভেতরে অনেকটা যাচ্ছে, দেখো এখানে একটু কম যাচ্ছে, তাহলে এখানে সময়টা এক্সট্রা লেগে গিয়েছে, এখানে একটু কম সময় লেগেছে, এখানে একটু কম সময় লেগেছে, কাছের ভেতরে এখানে সময়টা কম লাগছে, বাইরে সময়টা বেশি লাগছে, তাই না? তাহলে এই যতই ভাবুক যে আমার ছোট রাস্তা, মাঝখানে অনেকটা জায়গা জুড়ে কাজ আছে, ওই জন্য সেইটাকে বলা হয় তাদের সবার সমতুল্য অপটিক্যাল পথ যেটা, সেটা হচ্ছে সমান। অপটিক্যাল পথের ডেফিনেশন কেমন হবে? ধরে নাও তোমার কাছে এটা একটা মিডিয়াম আছে কিছু একটা, আর এটা ধরো একটা মিডিয়াম, মিউ। আর একটা মিডিয়াম আছে যেটা হচ্ছে এয়ার, এখানে মিউ ইজ ইকুয়াল টু 1। এবার একটা আলো তার সি ভেলোসিটি নিয়ে টি সময়ে সে কতটা দূরত্ব গেল, ধরে নাও সে ডি দূরত্ব গেল। কোনো একটা লাইটের বিম, রে অফ লাইট, সি ভেলোসিটি নিয়ে টি সময়ে ডি দূরত্বে গেল, তাহলে এস ইজ ইকুয়াল টু ভিটি, ফর্মুলা থেকে বলতে পারো ডি ইজ ইকুয়াল টু সিটি, এরকম। আর যদি ওই লাইট কি বলা হয় জলের ভেতরে যাও বা মিউ প্রতিসরাঙ্কের কোনো মিডিয়ামের ভেতরে যাও, তাহলে টি সময়ে সে কিন্তু আর অতটা দূরত্ব যেতে পারবে না, তার বেগ একটু কমে যাবে। আলো যখন এক মাধ্যম থেকে আরেক মাধ্যম পাল্টায়, তখন কি কমে? ভেলোসিটি কমে যায়, ল্যামডা এটাও কমে যায়, ফ্রিকোয়েন্সিটা কমে না, এটা কনস্ট্যান্ট। ফ্রিকোয়েন্সি হচ্ছে তার ইন্ট্রিনসিক প্রপার্টি, জলের ভেতরে দেখবে কালার চেঞ্জ হয়নি, লালটা লালই আছে, নীলটা নীলই আছে, তো কালার হচ্ছে তার ইন্ট্রিনসিক প্রপার্টি, ওটা পাল্টাবে না। কিন্তু ল্যামডা চেঞ্জ হয়ে যায়, ভি চেঞ্জ হয়ে যায়, এবং এই রেশিওটা কনস্ট্যান্ট থাকে। এদের যে ভি ইজ ইকুয়াল টু নিউ ল্যামডা যে ফর্মুলাতে, এটা কমে তো ওইটা কমে, কনস্ট্যান্ট থাকে, ফ্রিকোয়েন্সি ধ্রুবক থাকে। তো কি হয়, এখানে যদি তুমি আলোকে ফেলো না এই মিডিয়াম থেকে মিডিয়াম, তো টি সময়ে সে অতটা দূরত্ব যেতে পারবে না, কারণ তার ভেলোসিটিটা কমে যায়। এখানে ভেলোসিটি হয়ে গেছে ভি, ওখানে ভেলোসিটি ছিল সি, আর এখানে ভেলোসিটি হয়েছে ভি। আর নতুন ভেলোসিটিটা কত? আগের ভেলোসিটি বাই মিউ। ল্যামডাটাও তাই, নতুন ল্যামডা যেটা সেটা ল্যামডা বাই মিউ হয়ে যায়, কমে যায়, মিউ পরিমাণ কমে যায়, আর ফ্রিকোয়েন্সিটা কনস্ট্যান্ট থাকে। তাহলে এখানে টি সময়ে যে দূরত্বটা যাবে, সেই দূরত্বটাকে যদি আমি বলি ডি ড্যাশ, তাহলে ডি ড্যাশ সমান ভেলোসিটি ইনটু টাইম, এবং দেখতে পাচ্ছি ডি ড্যাশ ইজ লেস দেন ডি, ঠিক আছে, ডি ড্যাশ ইজ লেস দেন ডি। এবার যদি দুটোকে ভাগ করে দাও, ডি ড্যাশ বাই ডি বের করো, ডি ড্যাশ বাই ডি বা ডি বাই ডি ড্যাশ যেটা খুশি, ডি বাই ডি ড্যাশ ইকুয়াল টু যদি বের করো, তাহলে সি বাই ভি, আর টিটা কেটে গেল, আর সি বাই ভি তো মিউ, সি বাই ভিটাকে নিয়ে যাও, তাহলে এটা মিউ, তাহলে ডি ইকুয়াল টু মিউ ইন্টু ডি ড্যাশ, অথবা ডি ড্যাশ ইকুয়াল টু ডি বাই মিউ, যেটা খুশি বলতে পারো। তাহলে যদি শূন্য কোনো একটি মাধ্যমে আলো ডি প্রাইম দূরত্ব যায়, মিউ মাধ্যমে যদি ডি প্রাইম দূরত্ব যায়, তাহলে শূন্য মাধ্যমে মিউ ইন্টু ডি প্রাইম দূরত্ব যাবে, একটু বেশি বেশি দূরত্ব যাবে, বুঝতে পেরেছো? তো এইটা তার সমতুল্য অপটিক্যাল পথ। এর কারেসপন্ডিং অপটিক্যাল পাথ যেটা, এই যে ডি আর মিউ ডি ড্যাশ, এই দুটো হচ্ছে ইকুইভ্যালেন্ট। জ্যামিতিক উপায়ে দেখলে হবে না, ওই মিউ ড্যাশ যেটা মিউ ইন্টু ডি ড্যাশ, এইটা সমতুল্য পাথ হচ্ছে মানে ডি। তো যদি তুমি এই লেন্সের ক্ষেত্রে এরকম দেখো না, তাহলে এই জায়গাটাতে টাইমটা বেশি লেগে যাবে, এখানে টাইমটা কম লেগে যাবে, এখানে টাইমটা কম লাগবে, ওই জন্য বাকি পথটা মেকআপ হচ্ছে, এই দূরত্বটা বেশি, তো এটাকে বলা হয় অপটিক্যাল পাথ। ডেফিনেশনটা পেয়ে যাবে ইন্টারফারেন্স চ্যাপ্টারে, যখন পাবে 2-4টা চ্যাপ্টার পরে, তখন দেখবে বাঁদিকে সবুজ কালিতে করে মোটামুটি করে লেখা আছে, দেখবে 2-4টা চ্যাপ্টার পরে ইন্টারফারেন্স পড়বে, তখন দেখবে এরকম। তো আমাদের সবই অপটিক্যাল পথ নিয়ে কাজকর্ম করতে হবে, কারণ আলো তো বিভিন্ন মাধ্যমে বিভিন্ন রকম যায়। হ্যাঁ, তো শুধু জ্যামিতিক ভাবে মেপে নিলে কিন্তু চলবে না। ব্যাস, এবার আমাদের লেন্স সম্বন্ধে মোটামুটি জিনিসগুলো জানা গেল। আমাদের লেন্সের ফোকাস দূরত্ব, ফোকাস পয়েন্ট, এগুলো কি কি হতে পারে? ধরো তোমার কাছে একটা উত্তল লেন্স আছে, আর ফোকাসের ডেফিনেশন যেটা,
সেটা বলছে ইনফিনিটি থেকে যদি আলোক রশ্মিগুচ্ছ আসে তাহলে প্রধান অক্ষকে যে বিন্দুতে ছেদ করে সেটাকে বলা হচ্ছে ফোকাস পয়েন্টস। তাহলে ইনফিনিটি মানে এরকম ওই অসীম দূর, বহু দূর থেকে। ইনফিনিটি মানে তোমাকে আকাশ বাতাস থেকে আনতে হবে না, পাশের বাড়ির একটা ঘর বাড়ি কিছু একটা আছে, তার সামনে একটা লেন্সকে রাখো আর দেওয়ালটাকে সামনে রেখে দাও, তো দেওয়ালে দেখো একটা ওই বাড়ির একটা প্রতিবিম্ব পাবে। তো ওইটাই ইনফিনিটি, অনেক দূরে। লেন্সের যে ফোকাস দূরত্ব তার থেকে যদি ইউটা অনেকটা বেশি হয়, ভেরি ভেরি গ্রেটার দেন হয়, তাহলে সেটাকে তুমি ইনফিনিটি ভাবতে পারো। তাহলে যদি অসীম দূরত্ব থেকে আসে মানে প্যারালাল রে যদি আসে, আর তারা কি হবে, প্রিজমেট্রিক শেপের জন্য তারা বেঁকে যাবে। তো এটা এরকম করে তারা এরকম করে সব এক জায়গাতে মিলিত হবে। যদি সবকিছু সেম সেম থাকে, আর যদি একটু ভুলভাল থাকে তাহলে এটা এরার ফেরার দেখা যায়। তো সেগুলো আছে শেষের দিকে, বিভিন্ন অ্যাবারেশন আছে। তো এই বিন্দুটাকে বলা হয় ফোকাস এফ। এবং শুধু এই দিকে কেন, ওই দিকে আলো ফেলো তো এই দিকেও হবে। তুমি যদি আলোটাকে এই দিক থেকে ফেলো, এই দিক থেকে যদি আলো ফেলি, তাহলে তো এখানেও হওয়ার কথা। তাহলে এটাও ফোকাস, এটা যদি ফোকাস হয় তাহলে এটাও ফোকাস। তাহলে লেন্সের ক্ষেত্রে দুটো ফোকাস হবে। লেন্সের ক্ষেত্রে দুটো ফোকাস হবে। তো এবার আরেকটা জিনিস তোমাকে মাথায় রাখতে হবে, সেটা কি, এখানে এখানে কতটা রিফ্রাকশন হচ্ছে। যখন তুমি প্রতিফলন করেছিলে, প্রতিফলনে কি ছিল, এরকম বক্র ছিল, এরকম এরকম ঘষা ছিল একদিক, তো তুমি আলো ফেলেছিলে কার্ভেচার যেটা সেটা ফিক্সড। তো কিভাবে আলো এসে, এটা যদি তোমার লম্ব হয় এটা, আর লাইট যদি এই দিক বরাবর এসে পড়ে আর ওই দিকে যদি বেঁকে যায়, আই ইজিক্যাল টু আর হয়। হ্যাঁ, বক্র সারফেস হলেও আই ইজিক্যাল টু আর হবে। পয়েন্ট বাই পয়েন্ট তুমি প্রতিফলনের সূত্র কাজে লাগাতে পারো। এবং যদি পুরো সেটআপটাকে জলে ডুবিয়ে দাও, তাহলে এই বক্রতার দিকে পাল্টাবে? পাল্টাবে না, এটা ফিক্সড। আর এই বক্রতা দূরত্ব যেটা, এই যে আর যেটা, এই আর এর অর্ধেক যেটা, সেটাকে বলা হয় ফোকাস দূরত্ব এফ। জলে ডুবিয়ে দিলেও দর্পণের ফোকাস দূরত্ব পাল্টায় না, কিন্তু লেন্সের ক্ষেত্রে কিন্তু আলাদা হয়ে যাবে। তুমি যদি এইটাকে জলে ডুবিয়ে দাও না, এই পোর্শনটাকে, হাফ পোর্শনটাকে তুমি যদি জলে ডুবিয়ে দাও, তাহলে এই জায়গায় প্রতিসরণটা পাল্টে যাবে। এই রশ্মিটা আসছিল, সে বেঁকে যাচ্ছিল, এবার কেন বেঁকে যাচ্ছিল, এই বিন্দুতে স্নেলের সূত্র কাজে লাগাতে হবে। মিউ গ্লাস সাইন আই ইকুয়াল টু মিউ ওয়াটার সাইন আর, যা বলবে। তো সেই দুটো সমান করার জন্য এইখানে স্নেল নিজে বুঝেছে, বা আমাদের লাইট বুঝেছে যে আমাকে স্নেলের সূত্র মেনে চলতে হবে, শর্টেস্ট ডিস্টেন্স, শর্টেস্ট পাথ, শর্টেস্ট টাইম মেনটেন করতে হবে। টাইমটা ভাইটাল, তাই না? হাঁটা পথ আমরা বলি না, এখান থেকে কতটা দূরত্ব কত, আমরা বলি যে 1 কিমি। আবার আরেকজন বলে দিল না না 15 মিনিটের রাস্তা, এখানে 1 কিমি 15 মিনিট। দেখ রাস্তাটাতে যে একবার দেখ। বলবো কালী পুজো চলছে, মহেশপুরে ঠাকুর দেখতে যাবো, কিসে যাবি? টোটোতে করে যাবি। কতক্ষণ লাগবে কিন্নার থেকে? কেউ বলে দিল যে 20 মিনিট লাগবে। সে কিলোমিটার হিসাব করে বলে দিয়েছে এত, কিন্তু দেখা গেল রাস্তাটাতে যেতে তার সময় লাগছে 1 ঘন্টা। তার মানে কি, রাস্তা খারাপ, রাস্তায় কোথাও কাজ হচ্ছে, কোথাও ব্রিজ ভাঙা আছে, এসব হতে পারে। তো তাহলে আমরা কি বলি, আধ ঘন্টার পথ, 15 মিনিটের হাঁটা পথ, 5 মিনিটের হাঁটা পথ। টাইমটা খুব ভাইটাল। টাইম দিয়েও তুমি পথের হিসাব করতে পারো, ঠিক আছে? তো এই হচ্ছে ব্যাপার। তো এই জায়গা থেকে যখন আলো আসছে না, তখন শর্টেস্ট টাইমে পৌঁছাতে হবে অন্য একটা বিন্দুতে। এটা হচ্ছে ফার্মার প্রিন্সিপাল, শর্টেস্ট টাইম মেনটেন করতে হবে সব জায়গায়। তো এবার মিউ পাল্টে গেছে। মিউ যদি পাল্টে যায় তাহলে এই রশ্মিটা পাল্টে যাবে, অন্য ডিরেকশন বরাবর হবে। যদি তোমার এরকম রশ্মি হয়, এটা একটা ঘন মাধ্যম, ডেন্সার মিডিয়াম, এটা একটা রেয়ার মিডিয়াম, এটা অভিলম্ব। তুমি এখানে একটা আলো ফেলেছো, তাহলে আলো বেঁকে গেছে অভিলম্বের দিকে। এবার যদি এখানে মিউ আরো বেশি হয়, তাহলে আরো বেঁকে যাবে। যত মিউ বেশি হবে তত বেঁকাতে সক্ষম হবে, রিফ্রাকশনটাই তো মিউ কন্ট্রোল করছে পুরোটা। তাহলে এই মিডিয়ামে যদি মিউ বেশি হয়, তাহলে ও আরো বেঁকিয়ে দেবে, আরো কাছাকাছি এরকম করে চলে আসবে। তখন ফোকাস ধরবে এইটা। আর রশ্মি তো সমান্তরালি ফেলেছো তুমি, তাহলে সমান্তরাল রশ্মি ফেলেছো, আর তারা যেখানে মিলিত হয় সেটাকে ফোকাস দৈর্ঘ্য বলো তুমি, সেটা ডেফিনেশন ফোকাস দৈর্ঘ্য। তাহলে ফোকাস দৈর্ঘ্য যেটা, সেটা শুধুমাত্র লেন্সের প্রপার্টির উপর নির্ভর করে না, তার উপর তো নির্ভর করেই। তার ফর্মুলা তো থাকবে, এটা R1 R2 এসবের উপর নির্ভর করবি, প্লাস পারিপার্শ্বিক মিডিয়াম যেটা, সেটার উপরও নির্ভর করছে। কারণ পারিপার্শ্বিক মিডিয়াম যেটা, সেটা তার যে মিউ, তার রেসপেক্টে তুমি এটা বিচার করছো, এর রেসপেক্টে এর মিউ কত, ডাব্লিউ মিউ জি মাপছো এখান থেকে। এবং শুধু তাই নয়, এই মিউটা আবার আপতিত আলোর উপর নির্ভর করছে। এখানে কোন আলো আসছে তার প্রতিসরাঙ্ক বিভিন্ন বর্ণের ক্ষেত্রে বিভিন্ন রকম, তাই না? এটা লাল আলো যেমন বেঁকবে, নীল আলো যে তেমনই হবে তার কোনো মানে নেই। লাল একটু কম কম ইয়ে করে, লালের ভ্যালোসিটি খুব বেশি, তো রেড ও সোজা বেরিয়ে চলে যাওয়া, মানে ওকে ধরা একটু মুশকিল আছে, হাই ভ্যালোসিটি নিয়ে বেরিয়ে চলে যাবে। আর ভায়োলেট যেটা, সে ভাবছে আমিও লাল হবো, তো সেও ভাবছে ঝাঝ করে আমিও লালের মতো বেরিয়ে চলে যাবো। ও বাবা, যে পেড়ে দেখে যে খপ করে ওকে ধরেছে,
তুমি লাল হতে যেও না, তুমি ভায়োলেটের মতনই থাকো। তাহলে লালের জন্য যা ফোকাস দূরত্ব হবে, ভায়োলেটের জন্য আলাদা ফোকাস দূরত্ব হবে, দুজন দুরকম ভাবে বেন্ড করবে, কিন্তু দুটোই সমান্তরাল এসেছে, মনে থাকবে। তাহলে লেন্সের যেটা ফোকাস দূরত্ব না, সেটা দর্পণের সাথে গুলিয়ে ফেলবে না। লেন্সের যেটা ফোকাস দূরত্ব এফ, সেটা নির্ভর করবে কার উপর? লেন্সের নিজের ওপর, লেন্স কেমন তার উপর, ওই মিডিয়াম পারিপার্শ্বিক মিডিয়াম কেমন আছে সেটার উপর, আর ইনসিডেন্ট রে ওয়েভলেংথ, ইনসিডেন্ট রেস ওয়েভলেংথ, যে আলোটা এসে পড়ছে তার ওয়েভলেংথ কেমন, সেটা লাল না নীল না ভায়োলেট না কি, সেটার উপর নির্ভর করছে। তো এইসব জিনিসের উপর কিন্তু ফোকাস দূরত্ব নির্ভর করবে। যদি খুব ভালো করে আমরা ফর্মুলাটা দেখি, তাহলে লেন্স মেকার ফর্মুলা পড়বো, তখন দেখবো আগে যেমন পেয়েছিলে তুমি যে এফ ইজিক্যাল টু r/2 দর্পণের ক্ষেত্রে, মিরারের ক্ষেত্রে, এখানে পাবে ঠিক এরকম 1/f ইকুয়াল টু ওই μ-1 ইন্টু 1/r1 প্লাস 1/r2 মাইনাস ফাইনাস থাকে, এটা আবার এমইউজি ডাব্লিউমিউজি এসব হয়ে যেতে পারে। তো এরকম ফর্মুলা, মিউ ঢুকে আছে, r1 r2 লেন্সের উপর নির্ভর করছে। তারপরে এটা মিউটা আবার কার মিউ, গ্লাসের মিউ, কার রেসপেক্টে, বাতাসের রেসপেক্টে, বাতাস পাল্টে দাও, জল রেখে দাও, তাহলে ডাব্লিউ মিউ জি হয়ে যাবে, সব পাল্টে যাবে। তো ওই জন্য আমরা লেন্স মেকার ফর্মুলা পড়বো, তখন ডিটেলস আরো জানবো, কিন্তু এটা জেনে রাখবে, এটা পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। তো এটা হচ্ছে উত্তল লেন্সের ফোকাস দূরত্ব। অসীম থেকে আলোর রশ্মি গুছিয়ে এলে তারা ফোকাসে মিলিত হয়। সিমিলারলি ফোকাসে বস্তু রাখলে অসীমে চলে যাবে, উল্টোটা হবে, লাইট পাথ যেটা সেটা রিভার্সিবল। আবার যদি তোমার কাছে এরকম লেন্স হয়, এরকম যদি লেন্স হয়, তাহলে কি, ধরো তুমি কোনো একটা জায়গায় এইভাবে আলো ফেলছো, অভিসারী আলো ফেলেছো এরকম। এবার এই দুটো বিন্দুকে যদি তুমি মিলিত করো, এইভাবে, ঠিক দুটোই দেখাচ্ছি না, এত দেখাচ্ছি না, এরকম এই দুটো বিন্দু করি এরকম, তাহলে এটা তোমার একটা অসৎ বস্তু কিছু একটা, এরা আসছিল, তো এইদিকে তুমি পাবে না কিছু, তো লেন্স না থাকলে যেখানে মিলিত হয় সেটা অসৎ বস্তু হয়। এবং প্রতিসরণের ফলে যদি তারা ওইরকম সমান্তরাল হয়ে যায়, এরকম করে যদি সমান্তরাল হয়ে যায়, তাহলে এই বিন্দুটাকে বলো ফোকাস পয়েন্ট। ঠিক আছে, বোঝা গেল? তার মানে উল্টো দিক থেকে আলো ফেলো, তুমি তুমি আলো ফেলো এই দিক থেকে, এইদিকে আলো ফেলো, এইদিকে আলো ফেলো, তাহলে সমান্তরাল আলো রশ্মি গুচ্ছে এসে পড়ছে, তারা ডাইভার্স করে যাবে এইদিকে, এইদিকে। তাদেরকে পিছন দিকে বাড়াও, তাহলে ওই অসৎ ফোকাস, ওই বিন্দুটা হচ্ছে ফোকাস পয়েন্ট। আর এই যে দূরত্বটা আলোক কেন্দ্র থেকে এফ এর যে দূরত্ব, সেটাকে বলা হয় এফ ও এফ, ফোকাস দূরত্ব। সিমিলারলি এইদিকে যদি পাও, এইদিকেও পাবে, তাহলে এইদিকে আবার একটা এফ পাবে, সেম সেম ডিস্টেন্সে, যদি সেম সেম কার্ভেচারে সব থাকে, সেম সেম মিডিয়াম থাকে, তাহলে সব সেম কন্ডিশন পাবে। আর যদি যদি এই সমান্তরাল রশ্মিগুচ্ছ প্যারালাল না নিয়ে এসে এইভাবে প্যারালাল নিয়ে আসো, তেচ্ছা করে এইভাবে যদি আলো রশ্মিগুচ্ছ নিয়ে আসি এরকম করে, তারপরে এইভাবে যদি ফেলি, তাতেও তারা প্যারালাল, তাহলেও যে ইমেজটা তৈরি হবে যেটা, সেটা ওই ভেতর উপরে উঠে যাবে ওইটা। হ্যাঁ, এরকম করে গিয়ে তারা ডাইভার্ট করবে, সেম সেম জিনিস, এই পুরো স্ট্রাকচারটাকে ঘুরিয়ে দাও, এটা এটা এরকম ছিল, এই পুরো সেটআপটাকে নিয়ে একটু রোটেট করে দাও, তাহলে এই ফোকাস পয়েন্টটা এই উপরে উঠে যাবে এফ ড্যাশ। কিন্তু এই প্লেনেই থাকবে, এখানে যদি একটা প্লেন কনসিডার করো, তাহলে সেই প্লেনের মধ্যে তুমি অজস্র ফোকাস পেতে পারো, আর তাদেরকে আমরা বলি গৌণ ফোকাস বা সেকেন্ডারি ফোকাল পয়েন্ট। এগুলো হচ্ছে বেসিক জিনিস, এগুলো পড়বে, ক্লাস 10-এও ছিল এগুলো। তো কাকে বলে খুব একটা পরীক্ষা এখন আসে না, তবে আলোক কেন্দ্রটা মাঝে মাঝে আসে, আলোক কেন্দ্র ডেফিনেশন প্রশ্ন সোজা করলে দেয়, আবার এই এত প্রশ্ন ঢুকে আছে অপটিক্সের, এইসব ছোট ছোট জিনিস আর দেয় না। এবার উত্তল লেন্সের জন্য বিভিন্ন জায়গায় বস্তু প্রতিবিম্ব এগুলো আমরা রাখবো, এটাও ছিল। তো এটা খুব তাড়াতাড়ি বলবো আমরা, যে কনভেক্স লেন্স, বিভিন্ন জায়গায় বস্তু রাখছো, তাহলে এটা তোমার লেন্স, এটা প্রধান অক্ষ, এটা সবসময় আঁকতে হবে তোমাকে। এর একটা ফোকাস দূরত্ব আছে, সেটা ধরে নাও এটা এফ, আবার এই পাশে একটা ফোকাস দূরত্ব পাবে, সেটাও বলে দাও এফ। কিভাবে মেপেছি এগুলো? ওই অসীম থেকে আলো এসেছে বহু দূর থেকে, যেখানে মিলিত হয়েছে সেটা ফোকাস। এবার এই পাশ থেকে তুমি বিভিন্ন জায়গায় আলো দিয়ে রাখছো, সাপোজ এর দ্বিগুণ দূরত্ব যেটা, সেটাকে বলছো 2f, আর এর যে দ্বিগুণ দূরত্ব সেটাকে বলছো 2f। এবার ইনফিনিটি যদি বস্তু রাখি, এটাকে বলছি ইউ, বস্তুর দূরত্ব, সেটাকে বলছি ইনফিনিটি। মাইনাস প্লাস পরে দেখবো সাইন কনভেনশন শেখার পরে, একই রকম যদিও সাইন কনভেনশন, মিরারে যা পড়েছো বা রিফ্রাকশনে যা পড়েছো এখানেও সেম সেম, রিফ্লেকশনে যা পড়েছো তাই।
ইউ যদি ইনফিনিটি হয় তাহলে ভি হবে ফোকাস এফ, অসীমে বস্তু থাকলে ফোকাসে প্রতিবিম্ব, এবং এবং ফোকাসে বস্তু থাকলে অসীমে প্রতিবিম্ব। ইউ মানে বস্তু দূরত্ব, ভি মানে প্রতিবিম্ব দূরত্ব। আর ওখানে আরেকটা জিনিস ছিল কি, সেটা ছিল তোমার বেশ আসি, ধরো এবার ইনফিনিটি থেকে একটু সরিয়ে নিয়ে আসছো বস্তুকে, ইনফিনিটি থেকে সরিয়ে নিয়ে আসছো, তাহলে কোথায় ছিল প্রথমে? ও অসীমে ছিল, তখন ইনফিনিটিতে আছে। এইখানে ফোকাসে ছিল, অসীমে যখন ছিল তখন এইখানে ছিল ফোকাসে, ফার্স্ট কেস। এরকম উল্টো প্রতিবিম্ব। কিভাবে উল্টো? বেশ একটা আমরা ছবি এঁকে দেখাই। সাপোজ এটা এফ এ নয়, সাপোজ এরকম তোমার এটা এফ, কোথাও একটা বস্তু আছে ইউ, কোথায় আছে? ইউটা হচ্ছে ইনফিনিটি আর 2f এর মাঝে আছে, ইন বিটুইন ইনফিনিটি এন্ড 2f। এটা 2f আর ওই দুটো ইনফিনিটি আছে, তাহলে 2f এর থেকে বেশি, ইনফিনিটি থেকে কম, গ্রেটার দেন লেস দেন করে লিখতে পারতাম। বেশ, তো এবার আলো রশ্মি গুচ্ছ ফেলো, এইটা একটা রশ্মি দিলে প্যারালাল, ফোকাস দিয়ে পার করে দাও। আর একটা রশ্মি কি? আলোক কেন্দ্র। আলোক কেন্দ্র হচ্ছে সেই বিন্দু, যে বিন্দু দিয়ে আলোক রশ্মি এলে ওর কোনো রকম প্রতিসরণ হবে না, সোজা বেরিয়ে যাবে, একদম ইউনিক পয়েন্ট ওটা। তাহলে এই দিক বরাবর ফেললে এরকম করে সোজা বার করে দাও, এরকম করে। এবার কি বলেছি আমি? আপতিত রশ্মি যেখানে মিলিত হয় সেটা বস্তু, প্রতিষ্ঠিত রশ্মি যেখানে মিলিত হয় সেটা প্রতিবিম্ব। তাহলে এই জায়গায় কাট করেছি দুটো। সিমিলারলি নিচের বিন্দুটাও যদি দেখো, তাহলে সেও এখানে তৈরি হবে, সোজাই বেরিয়ে যাবে এখানে। তাহলে একটা বিন্দুতে এখানে পাবেই, নিচেরটা এইটা। তাহলে এইরকম একটা জায়গায় ইমেজ তৈরি হলো, এরকম উল্টো ইমেজ। এই বিন্দুটা হলো এই বিন্দুটা, তাহলে এইটা হবে এইটা, উল্টে গেছে। তাহলে কোথায় প্রতিবিম্ব তৈরি হলো? ভিটা এফ আর 2f এর মাঝে, এবং উল্টো। যদি আমরা সাইজ হিসাব করে দেখি, এটা তো স্কেল দিয়ে মাপা হয়নি, যদি খুব ভালো করে স্কেল ফেল দিয়ে এঁকে দেখো, তাহলে এটা একটু বড় হবে, এটা একটু ছোট হবে। দেখতে পারো, আমি খুব বেশি সময় নষ্ট করছি না এটাতে, জানা আছে, ম্যাক্সিমাম ছেলেই ক্লাস 10-এ করে রেখেছে এগুলো, সবারই ছিল সিলেবাসে। বেশ, তো এবার যেটা দেখা, তাহলে দেখো তুমি যখন ইনফিনিটিতে বস্তু রেখেছো, তখন ফোকাসে প্রতিবিম্ব তৈরি হয়েছে। তাহলে সেটা উল্টো, যদি তুমি এরকম সোজা দেখাতে হয় এখানে ইনফিনিটিতে, তাহলে এটা এরকম প্রতিবিম্ব একটা কিছু পাবে, একটা প্রতিবিম্ব পাবে এরকম। এবং ইনফিনিটি থেকে যখন সরিয়ে আনছো, তাহলে ও ওইদিকে সরছে, তাই না? ইনফিনিটি থেকে আরেকটু সরিয়ে এনেছো, তাহলে ও এরকম, আরেকটু সরিয়ে এনেছো তাহলে এরকম, আরেকটু সরিয়ে এনেছো এরকম, আরেকটু সরিয়ে এনেছো তাহলে এরকম। তো এটা সরাতে সরাতে যদি 2f এ রাখি, একদম ইউ যদি 2f হয়ে যায়, তাহলে এও হয়ে যাবে 2f এ, সেম দূরত্বে 2f রেখেছো, তাহলে ও ভিউ ইকুয়াল টু 2f, একই দূরত্বের প্রতিবিম্ব পাবে। তাহলে ওটা সে বক্রতা ব্যাসার্ধের মতো, আগে যেমন আর এ রাখলে আরই পেতাম, এখানে সেরকম 2f এ যদি রাখো তাহলে 2f পাবে। আবার যদি এটাকে আরো একটু ভেতরে ঢুকিয়ে দাও, 2f আর f এর মাঝে এখানে যদি রাখো, তাহলে ও এবার রিভার্সিবিলিটি মেনটেন করবে, এই কেসের মতো। বস্তু যদি ইনফিনিটি আর 2f এর মধ্যে হয়, প্রতিবিম্ব f আর 2f এর মধ্যে ছিল, তাহলে এবার যদি বস্তুটাকে u আর 2f এর মধ্যে রাখো, f আর 2f এর মধ্যে রাখো, তাহলে প্রতিবিম্বটা ইনফিনিটি আর 2f এর মধ্যে হবে। সেম স্ট্রাকচার রিপিটেশন হবে, এটার সাথে এটা যেমন সেম, এটার সাথে এটাও পাবে। এটা ইউ যদি f এন্ড 2f হয়, তাহলে ভি যেটা, সেটা হচ্ছে ইনফিনিটি এন্ড 2f। এবং তুমি এফ এ নিয়ে এলে এখানে, তাহলে ওই ইনফিনিটি একদম বহু দূরে। তুমি একটা অসীমে প্রতিবিম্ব তৈরি হয়েছে, মানে ঝাপসা একটা প্রতিবিম্ব কিছু একটা তৈরি হয়েছে বহু দূরে। এবার যদি আরো ভেতরে ঢুকিয়ে দাও, তাহলে ফোকাস থেকে ইনফিনিটি পর্যন্ত তুমি দেখে নিয়েছো কোথায় হবে। ফোকাস থেকে ইনফিনিটি পর্যন্ত, ওর ইনফিনিটি থেকে ফোকাস, তাই না? ইনফিনিটি থেকে আস্তে আস্তে সরিয়ে সরিয়ে নিয়ে আসছিলাম। আর এ কি হয়েছিল? ফোকাস থেকে আস্তে আস্তে সরতে 2f হয়েছে, তারপর আবার ও ইনফিনিটি দিকে যাচ্ছে। আর যদি তারও ভেতরে ঢুকিয়ে দিই, তাহলে কিন্তু আর তোমার জায়গা নেই। তাহলে এবার কোথায় হবে দেখি। এইটা তোমার ফোকাস এফ, এইটা হচ্ছে ফোকাস এফ, এইখানটাতে বস্তু রেখেছো তুমি। তাহলে আবার দুটো রশ্মি দাও, একটা এরকম, সেটা কি হবে? ফোকাস দিয়ে বেরিয়ে যাবে, কারণ এটা প্যারালাল। আর একটা কি হবে? আলোক কেন্দ্র দিয়ে পার করে দাও, এরকম করে। এবার এই দুটো রশ্মি আর মিলবেই না কোথাও, ডাইভার্জিং রে আমরা জানি কোথাও মেলে না, অপসারী রশ্মি বলে এগুলোকে। পিছন দিকে বাড়ি দাও, তাহলে মিলবে। এখানে যদি কেউ চোখ রাখে,
তাহলে তার মনে হবে এই দুটো রশ্মি কোনো একটা বিন্দু থেকে আসছে, আর সেই বিন্দুতে কিছুই নেই, বস্তু তো রাখা আছে এখানে, এই দুটো রশ্মিতে এখানে মিলিত হয়নি, তাহলে এই দুটো বিন্দু আবার কারা? সেটা হচ্ছে প্রতিবিম্ব, ইমেজ। এইটাকে যদি পিছন দিকে বাড়ি দাও তাহলে এইখানে তুমি ইমেজ পাবে। হ্যাঁ, এখানে তুমি যদি এ লেখো আর যদি এই পাশে চোখ রেখো তাহলে এখানে একটা বড় সড়ো এ পাবে। আর এটা কি আমরা বলি আতস কাচ বা অনুবীক্ষণ যন্ত্র, যেটা এই প্রপার্টি অনুসারে জিনিসগুলোকে বড় করা হয়। আমাদের বায়োলজি ল্যাবে ইউজ করি, তাতে এরকম লেন্স ফেন্স থাকে, আরো অনেক ভালো ভালো সিস্টেম থাকে, তাতে দুখানা লেন্স রাখা হয়। হ্যাঁ, যদি যৌগিক অনুবীক্ষণ যন্ত্র হয় তাহলে দুখানা লেন্স রাখা হয়, এটা চোখের সামনে থাকে, এটাকে বলা হয় আইপিস। আর অবজেক্টের সামনে আর একটা লেন্স থাকে, সেটাকে বলে অবজেক্টিভ। তো দুটো লেন্স একসাথে কম্বাইন করে বেশ বড় সড়ো করে দেখায় বস্তুটাকে, বহু গুণ বাড়াতে পারে, 2000 গুণ বাড়িয়ে দেয় অনুবীক্ষণ, জটিল অনুবীক্ষণ যন্ত্র যেটা। আর সরল অনুবীক্ষণ যন্ত্র খুব বেশি বাড়াতে পারে না, তাও তোমরা বায়োলজিতে দেখেছো যে বাড়াই, বা আমাদের আমাদের ফিজিক্সেও আছে ল্যাবরেটরিতে, তাতে পেনের কালি টালি ডট গুলো আমরা দিই, কিছু প্র্যাকটিক্যাল আছে তাতে এটাকে ইউজ করা হয়, প্রপার্টিটা। ঠিক আছে, তো এই ছবিগুলো যে বিভিন্ন জায়গায় বস্তু রাখার জন্য বিভিন্ন প্রতিবিম্ব, পরীক্ষায় এগুলো এমসিকিউ হিসেবে দেয়, যে তোমাকে বলে দিল যে ইউ আমাকে বলে দিল যে 0 and f এর মাঝে আছে, দিয়ে বলে ইমেজ কোথায় তৈরি হয়েছে বলো, দিয়ে 4টে অপশন দিয়ে দিয়েছে, তোমাকে বললো যে ভি ইজ গ্রেটার দেন এফ, ভি ইজ লেস দেন এফ, ভি ইনফিনিটি থেকে ওই এর মধ্যে, এসব 4-5টা অপশন তোমাকে দিয়ে দিতে পারে, দিয়ে প্রবলেম দিতে পারে। করাবো আমরা শেষের দিকে অঙ্কগুলো, তখন আবার দেখবো। বেশ, তো এবার আর এটা তো উত্তলের ক্ষেত্রে হলো, আর অবতলের ক্ষেত্রে কেমন হবে যদি এটা কনকেভ লেন্স হয়? আমি এগুলো একটু ফাস্টই বলছি। হ্যাঁ, যখন ক্লাস 10-এ ছেলেদের পড়ানো হয় স্কুলে, তখন এগুলোকে স্কেল দিয়ে দিয়ে আঁকা শেখানো হয়, বিভিন্ন জায়গায় বস্তু রাখতে হয়, আর তার টেকনিক হচ্ছে একই রকম, প্রধান অক্ষের সমান্তরালে একটা আলো ফেলো আর আলোক কেন্দ্র দিয়ে একটা আলো ফেলো, দিয়ে প্রতিসরণ ঘটাও, যেখানে প্রতিশ্রুত রশ্মি মিলিত হচ্ছে সেটা প্রতিবিম্ব। আর প্রত্যেকটি ক্ষেত্রে বিবর্ধন কত সেটা লেখো, বিবর্ধন মানে এম, বা সেটা বলে ম্যাগনিফিকেশন। ম্যাগনিফিকেশন এটা কিভাবে বের করি আমরা? এটা হচ্ছে প্রতিবিম্বর যেটা উচ্চতা আর বস্তুর যেটা উচ্চতা, সেই দুটো রেশিও। তো সেটা কখনো 1 হবে, কখনো 1-এর থেকে বেশি হবে, কখনো 1-এর থেকে কম হবে। তো সেই সব কেসগুলো সব মোটামুটি ওখানেই করা আছে। বেশ, নেক্সট হচ্ছে আমাদের অবতল লেন্স, কনকেভ লেন্স যেটা। তাহলে এটা যদি তোমার কনকেভ লেন্স হয় একটা, আর এখানে তোমার কোথাও ফোকাস আছে, সাপোজ এরকম একটা জায়গায় ফোকাস এফ, ওইদিকেও আছে ফোকাস, তাহলে এটা তুমি একটা বস্তু রেখেছো এখানে এরকম, এই বস্তুটা হচ্ছে পি, এটা হচ্ছে কিউ। এবার এর প্রতিবিম্ব কোথায় হয় দেখতে যাচ্ছ, তাহলে কি হবে? একটা আলো প্রধান অক্ষের সমান্তরাল, আর সমান্তরাল রশ্মিগুচ্ছ হলে ফোকাস দিয়ে বেরিয়ে যায়, তার মানে ওই দিক বরাবর বেরিয়ে যাবে এবং ফোকাসকে এই দিকে বেরিয়ে গেল, ডট ডট করলে ফোকাসের মধ্যে দিয়ে পাবে তুমি এরকম। ডাইভার্জিং লেন্স বলা হয় এটাকে, অপসারী লেন্স বলা হয়, কারণ রশ্মিকে অপসারী করে দেয়, ছড়িয়ে দেয়। আরেকটা কি হবে? আরেকটা আলোক কেন্দ্র, এটা সি, তাহলে এই দিক বরাবর তুমি আরেকটা রশ্মিকে ফেলো আর সোজাই বেরিয়ে যাবে আলোক কেন্দ্রের প্রপার্টি অনুসারে। তাহলে কোথায় পাচ্ছ? এই জায়গাটা, এই যে জায়গাটা, তার মানে এখানে যদি তুমি চোখ রাখো তাহলে দেখতে পাবে এই যে রশ্মিটা এই যে একটা বিন্দু থেকে বেরিয়ে আসছে এরকম করে, আরো তো রশ্মি আছে, সবগুলো যদি দেখো এরকম করে তাহলে সবাই মিলিত হয়ে হয়ে গোটা একটা বিন্দু পাবো। এটা হচ্ছে অসৎ, তাই না? এটা অসৎ, এখানে তুমি পর্দা রাখতে পারবে না, এটা আয়নার ভিতরে, মানে ওই লেন্সটার ভিতরে তৈরি হয়েছে এটা, এবং আকারে ছোট। তা অবতল লেন্সের ক্ষেত্রে বস্তু অসীম থেকে যত লেন্সের কাছাকাছি আসবে, যত অগ্রসর হবে, প্রতিবিম্ব ফোকাস থেকে তত লেন্সের দিকে অগ্রসর হবে। ঠিক আছে, কেন বললাম? কারণ যদি তুমি এটাকে এইদিকে সরিয়ে নিয়ে আসো না, এটাকে যদি এইদিকে সরিয়ে নিয়ে আসো, তাহলে তো আস্তে 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 ইনফিনিটি গেলে তাকে ফোকাস হতে হবে, তাহলে একে এইদিকে সরতে হবে, এই যদি এইদিকে সরে তাহলে একে এইদিকে সরতে হবে। তাহলে আমি উল্টোটা বললাম, আমি বললাম ইনফিনিটি থেকে বস্তুকে তুমি যদি কাছাকাছি নিয়ে আসো লেন্সের দিকে, তাহলে এইটা সে ফোকাস থেকে তত লেন্সের দিকে অগ্রসর হবে প্রতিবিম্ব। এই হচ্ছে কেস। আর যে অসৎ বিম্বটা তৈরি হয়েছে সেটা সর্বদা সমশীর্ষ। সর্বদা সমশীর্ষ। আর কখন এবার আমাদের উল্টো উল্টো কেস হবে সেগুলো আছে পরে, এগুলো দেখাবো।
তার আগে আরেকটা জিনিস আমি বলি, সেটা হচ্ছে কিছু কিছু জায়গায় যদি বস্তু তুমি রাখো তাহলে তুমি ছবি দিয়ে খুব সুন্দর ইমেজ বের করে দিতে পারবে। যেমন 2f আর 2f আর f এর মাঝে, তো সেইগুলো একটা পার্টিকুলার বিন্দু সেই সমস্ত বিন্দুগুলোতে যদি বস্তু রাখো না, তাহলে তুমি জ্যামিতি সাজিয়ে বের করে দিতে পারো। কিন্তু সব বিন্দুর ক্ষেত্রে তুমি পারবে না। তাহলে সব বিন্দুর ক্ষেত্রে কি ম্যাথামেটিক্স ইউজ করতে হবে তোমাকে। আর ম্যাথামেটিক্সটা আবার কেমন, সেটা আবার সব ধরনের লেন্সের জন্য যেন প্রযোজ্য হয় সেরকম ম্যাথামেটিক্স ইউজ করতে হবে। ধরে নাও তোমার কাছে কিছু একটা লেন্স আছে, একটা উত্তল লেন্স আছে এরকম, এটা উত্তল লেন্স, এইটা হচ্ছে আলোক কেন্দ্র, তার ইউনিক পয়েন্ট, মিডল পজিশন, যেদিকে আলো গেলে সোজাই বেরিয়ে চলে যায় এরকম। আর উল্টো পাল্টা দিকে এলে পার্শ্ব সরণ হয় অনলি, যদি আলোক কেন্দ্রকে পাস করে তাহলে তার শুধুমাত্র পার্শ্ব সরণ হবে, প্যারালাল হবে, কিন্তু কোনো রকম রিফ্রাকশন হবে না। এটা হচ্ছে আলোক কেন্দ্রের বৈশিষ্ট্য। এবার কি করব, এবার কোথাও একটা তুমি বস্তু রেখে দাও, কোথাও একটা বস্তু, এই ফোকাস গুলো একটু ডিফাইন করে দাও। ধরে নাও এটা ফোকাস এফ, এটা এফ, আর একটা 2f কোথাও আছে, সাপোজ কোথাও একটা 2f আছে, এই জায়গাটা এফ আছে, এখানে একটা বস্তু রেখেছো, এটা এফ, এফ এর বাইরে বস্তু রেখেছো এখানে, এটা হচ্ছে ক্যাপিটাল পি ক্যাপিটাল কিউ। বস্তু বললে আমরা এরকম পি কিউ ব্যবহার করবো। আর এই অ্যারোটা কেন দিয়েছি, কারণ এটা পিটা বোঝানোর জন্য। যদি এটা অ্যারোটা না দিতাম তাহলে যেটাই পি সেটা কিউ মনে হতো, ওই জন্য এটা একটা অ্যারো দিয়েছি, সোজা আছে বস্তুটা। এবার একটা আলো রশ্মি করছে, এইভাবে পাঠাও, তাহলে কি হবে, ফোকাস দিয়ে বেরিয়ে যাবে। সিম্পল, অসীম থেকে আলো এলে ফোকাস দিয়ে বেরিয়ে যায়, আর একটা আলোক কেন্দ্র দিয়ে পাস করে দাও এরকম, তাহলে এই গেল সোজা বেরিয়ে চলে যাবে। এই বিন্দুতে কাট করেছে, তাহলে এই বিন্দুটা কোন বিন্দু, পি বিন্দু, তাহলে এটা ছোট পি। সিমিলারলি কিউ বিন্দু যদি দেখি আমরা, তাহলে তারও বিন্দু এটা প্রধান অক্ষরের উপরই আছে, সুতরাং তুমি এটাই পাবে। তো এই বিন্দুটা হচ্ছে ছোট কিউ। তাহলে এরকম উল্টে গেছে বস্তুটা। এবার এখানে বেশ কিছু ত্রিভুজ ত্রিভুজ ঢুকে আছে, এই বিন্দুটা কোথায় তুমি জানো না, এটা এফ, এইখানে 2f, তো এফ আর 2f এর মাঝে কোনো নির্দিষ্ট বিন্দু তোমাকে বলা নেই, 1.5f হতে পারে, 1.3f হতে পারে, এফ এর থেকে বেশি, এইটুকু বুঝতে পারছো জাস্ট। এবার একটা জেনারেল ফর্মুলা ইউজ করে যেটা সবার জন্য প্রযোজ্য। তাহলে দুটো ত্রিভুজ আমরা একটু ধরি, ত্রিভুজ পি কিউ আর ও, পি কিউ আর ও, এইটা একটা ত্রিভুজ। আর একটা ত্রিভুজ পাচ্ছ পি কিউ আর ও, অ্যান্ড ত্রিভুজ পি কিউ অ্যান্ড ও। এই দুটো ত্রিভুজ হচ্ছে সিমিলার বা সদৃশ্য। এই যে কোণটা দেখো, এই কোণটা দুজনেরই সমান, তাই না, এই কোণটা দুজনেরই সমান, তাহলে এটা সদৃশ্য। তাহলে এই সদৃশ্য কোণী ত্রিভুজ যারা, তাদের ক্ষেত্রে একটা নিয়ম আছে, সেটা হচ্ছে এর যতটা লম্ব আর এর যতটা ভূমি আর এর লম্ব এরও ভূমি সেটা সেম, দুজনেরই ট্যান থিটা সেম পাবে। ট্যান থিটা মানে লম্ব বাই ভূমি, এরও ট্যান থিটা মানে লম্ব বাই ভূমি। তাহলে কি পাবে, পি কিউ, ক্যাপিটাল পি কিউ বাই স্মল পি কিউ, মানে এটা বাই এটা, ইকুয়াল টু এর ভূমি বাই ওর ভূমি, ও কিউ বাই ও কিউ। ঠিক আছে, এটাকে যদি এই পাশে নিয়ে আসো, তাহলে লম্ব বাই ভূমি ইকুয়াল টু ওর লম্ব বাই ভূমি, এটুকু উল্টো পাল্টা করে দিয়েছি, এরকম করে রেখে দিয়েছি। আরো দুটো ত্রিভুজ আছে, কোন দুটো ত্রিভুজ, আর দুটো ত্রিভুজ এ এফ, এটা এ, নাম দিয়ে দিচ্ছি আমরা আমাদের সুবিধার জন্য, এই বিন্দুর নাম দিয়ে দিলাম এ। তাহলে এই একটা ত্রিভুজ তুমি পেয়েছো এখান থেকে, এ এফ ও। আর একটা ত্রিভুজ পি এফ কিউ, পি এফ কিউ, এই যে ত্রিভুজ, এই দুটো ত্রিভুজ হচ্ছে সদৃশ্য, এন্ড ত্রিভুজ পি এফ কিউ, তার মানে এইটা আর এইটা, এদের এই দুটো কোণ সমান, তার মানে এটাও সদৃশ্য, সিমিলার ট্রায়াঙ্গেল। তাহলে এদের দুজনের ট্যান থিটা সমান, এর লম্ব বাই ভূমি এরও লম্ব বাই ভূমি, তাহলে কি পাবে, পি কিউ, পি কিউ মানে এও, এও মানে পি কিউ, সুতরাং এও মানে পি কিউ ডিভাইডেড বাই ও এফ, ডিভাইডেড বাই ও এফ, ওই পাশে ওই পাশে নিয়ে যাচ্ছি এটাকে, ও এফ এন্ড ডিভাইডেড বাই পি কিউ, আর ওর ক্ষেত্রে হচ্ছে কিউ এফ বা এফ কিউ, এফ কিউ। কি করলাম, এও বাই ও এফ ইকুয়াল টু পি কিউ বাই এফ কিউ। আর শুধু এও এর জায়গায় আমি পি কিউ বসিয়ে দিয়েছি, কারণ পি কিউ বাই পি কিউ এটা আমি আগে বের করে রেখেছি, এইটাও যা এটাও তাই, তাহলে এইটা সমান এইটা। তাহলে থার্ড স্টেপ তুমি কি পাচ্ছ, এটা হচ্ছে ও কিউ
বাই ও কিউ ইকুয়াল টু ও এফ বাই এফ কিউ। এবার এইটা তুমি 0 0 ধরে নাও, অরিজিন, দিস ইজ ইউর 0 0। এখানে তোমার বস্তু রাখা আছে, তাহলে এটা মাইনাস ইউ কমা 0। এখানে তোমার প্রতিবিম্ব তৈরি হয়েছে, তাহলে এটা প্লাস ভি কমা 0। আর এখানে ফোকাস আছে, তাহলে এটা প্লাস ইউ কমা 0। এটা এফ কমা 0। কি বসালাম? কোঅর্ডিনেট কনভেনশন, কোঅর্ডিনেট কনভেনশন, নট সাইন কনভেনশন। এখনো সাইন কনভেনশন ইউজ করিনি আমরা, কোঅর্ডিনেট কনভেনশন ইউজ করছি কেন? কারণ যে ফর্মুলাটা বেরোবে সেটা সবার সেম বেরোবে। যদি আমি কোঅর্ডিনেট কনভেনশন ইউজ না করতাম, তাহলে বিভিন্ন লেন্সের ক্ষেত্রে বিভিন্ন রকম ফর্মুলা বেরোতো, আর সমস্ত ধরনের ফর্মুলা দিয়ে আমাকে সলভ করতে হতো। মানে বিভিন্ন আমাকে বলতো আচ্ছা আচ্ছা উত্তর লেন্স তাহলে এই ফর্মুলা, অবতল লেন্স তাহলে ওই মাইনাস ফর্মুলা, তাহলে ডিফিকাল্ট হয়ে যেত কেসটাকে। আর সেই কেসটাকে এলিমিনেট করার জন্য আমরা কোঅর্ডিনেট কনভেনশন ইউজ করে দিই প্রথমেই, সেটা সাইন কনভেনশন নয়। তারপরে অঙ্ক করার ক্ষেত্রে যেমন যেমন কেস তার সেরকম সাইন কনভেনশন পুট করো, দিয়ে অঙ্ক সলভ করো। তাহলে সাইন কনভেনশন পুট করবো আমরা ওইটার উপর। কি আছে? ও কিউ, ও কিউ, ও ক্যাপিটাল কিউ। তাহলে ও কিউ মানে বস্তু দূরত্ব, তাহলে মাইনাস ইউ, মাইনাস ইউ। আর আর আছে কি? ছোট ও কিউ, তার মানে এটা ভি ইকুয়াল টু ও এফ, ও এফ তার মানে ফোকাস, তার মানে এফ। আর এফ কিউটা আমি জানি না, কিন্তু ও কিউ আমি জানি, ও এফ আমি জানি, আর সেই দুটো থেকে বাদ দিয়ে দিলে পেয়ে যাবো। তো ও কিউটা কত? ভি। ও এফটা কত? এফ। তাহলে ভি মাইনাস এফ, তাহলে ভি মাইনাস এফ। এবার কোনাকুনি গুণ করা শুরু করো। যদি কোনাকুনি গুণ করি তাহলে এটা পাবো ইউএফ মাইনাস ভিএফ ইকুয়াল টু ইউভি। এখান থেকে ভিএফ, এখান থেকে ইউএফ, আর একটা ইউভি টার্ম। এবার পুরোটাকে ইউভিএফ দিয়ে ভাগ করে দাও। এটাকে ইউভিএফ, এটাকেও ইউভিএফ, এটাকেও ইউভিএফ দিয়ে ভাগ করে দাও। তাহলে এফ এফ কেটে যাবে, ইউ ইউ কেটে যাবে, তাহলে 1/v পড়ে থাকবে। তাহলে 1/v মাইনাস এখানে ভিএফ ভিএফ কেটে যাবে, 1/u পড়ে থাকবে, 1/u ইকুয়াল টু 1/f। এইটা হচ্ছে লেন্সের ফর্মুলা। 1/v মাইনাস 1/u ইকুয়াল টু 1/f। এবং শুধু উত্তল লেন্সের ক্ষেত্রে নয়, এটা যত ধরনের লেন্স আছে তোমার কাছে, তুমি সব ধরনের লেন্সের ক্ষেত্রে এই ফর্মুলাটা ইউজ করতে পারো, কারণ তুমি কোঅর্ডিনেট কনভেনশন ইউজ করেছো, কোনো অসুবিধা নেই বের করার জন্য। দর্পণের ক্ষেত্রে কি আলাদা? ওখানে একটা প্লাস ছিল, এখানে একটা মাইনাস আছে, এটা জাস্ট তোমাকে একটু মাথায় রাখতে হবে, বাকি সবই সেম। তো উত্তল লেন্সের ক্ষেত্রে আর একটা কেস তুমি ধরে নেবে বাড়িতে, যে কোনো একটাকে তোমার পছন্দ মতো একটা কেস তুমি ধরে নাও। কোথাও একটা বস্তু রাখো, সেটা তুমি ফোকাসে রাখতে পারো, অসীম মানে অসৎ প্রতিবিম্ব বানাতে পারো। যে কোনো কেসের ক্ষেত্রে তুমি এই ফর্মুলাটা আবার ডিরাইভ করো, দেখো একই আসছে না, একই আসছে কিনা। আর তারপরে আরেকটা কেস করো, অবতল লেন্স নিয়ে নাও একটা, দিয়ে আবার সেম ফর্মুলা ইউজ করো। তাহলে আবার কি ট্রিক, কি কি উপায়ে করছি আমরা, কিভাবে করছি? দুখানা ত্রিভুজ খুঁজে বার করো, একটা বস্তুকে নিয়ে, একটা প্রতিবিম্বকে নিয়ে, আর তাদের মধ্যে সিমিলারিটি খুঁজে বার করো, দিয়ে ওই ইউভিএফ করে বের করো। পরীক্ষায় আসে, এক বছর পরীক্ষায় এত কঠিন কঠিন জিনিস পড়ানোর পরে 2014 হবে বোধহয়, 14 কি 15 হবে, সেই বছর এটা দিয়েছিল পরীক্ষায়। তো অনেক ছেলেই করতে পারেনি, এটা 3 নম্বর দিয়েছিল। স্যার এত অঙ্ক করে গিয়েছি, সেট 2 সেট 1 হর্স এসব করে গিয়েছি, দিয়ে এইটা প্রমাণ দেবে বুঝতে পারিনি, দিয়ে আর পারিনি। এইরকম প্রমাণ কখনো পরীক্ষায় ছেড়ে আসবে না। টেকনিক গুলো জেনে রাখবে, যতটা হচ্ছে পারবে, তারপর রেজাল্ট তুমি জানো, উল্টো দিকে একটু বাড়িয়ে দেবে, ব্যাস হয়ে গেল, অকারণে সময় নষ্ট করবে না। বেশ, তো এই ছিল আমাদের সাধারণ ফর্মুলা লেন্সের ক্ষেত্রে। আর যদি সাইন কনভেনশন কি, এবার এটা তো কোঅর্ডিনেট কনভেনশন দিয়ে ফর্মুলা বের করলাম। 1/v মাইনাস 1/u ইকুয়াল টু 1/f। এটা যদি তোমার উত্তল লেন্স হয়, আর এটা তোমার ফোকাস এফ, এখানে এটাও ফোকাস এফ, এখানে বস্তু আছে। উত্তল লেন্সের ফোকাস দৈর্ঘ্য সবসময় পজিটিভ, আর অবতল লেন্সের ফোকাস দৈর্ঘ্য হচ্ছে নেগেটিভ। সাইন কনভেনশন কি বলছে? আপতিত আলোর দিকে যদি দূরত্ব মাপি সেগুলো সব পজিটিভ, আপতিত আলোর বিপরীতে মাপলে সেগুলো নেগেটিভ, আগে যা ছিল তাই। তাহলে এটা যদি বস্তু হয়, তাহলে আবার ইউটা নেগেটিভ, মাইনাস ইউ।
আগের মাইনাস ইউ এর সাথে গন্ডগোল করে ফেলবে না, ওটা সাইন কোঅর্ডিনেট কনভেনশন, এটা সাইন কনভেনশন মাইনাস ইউ। আর এখানে প্রতিবিম্ব তৈরি হয়েছে কোথাও, তাহলে এটা এই দিক বরাবর গিয়েছে, আর একটা আলোক কেন্দ্র দিয়ে তুমি পাঠিয়েছো এরকম, এটা কাট করেছে এই জায়গায়, এইখানে প্রতিবিম্ব তৈরি হয়েছে, তাহলে এই দূরত্বটা হচ্ছে ভি। ভিটা প্লাস, কারণ এটা আপতিত আলোক রশ্মির দিকে। তাহলে এই ফর্মুলা যদি বসাও, তাহলে 1/v মাইনাস 1/-u ইকুয়াল টু 1/f। এর ফোকাস যেটা, সেটা ওই দিক বরাবর প্লাস, উত্তল লেন্সের ফোকাস দৈর্ঘ্য প্লাস, তাহলে 1/u প্লাস 1/v ইকুয়াল টু 1/f f। এরকম কেস, এটা বস্তু দূরত্ব, এইটা প্রতিবিম্ব দূরত্ব, এবং 1/v প্লাস 1/u ইকুয়াল টু 1/f। এতটা হচ্ছে তোমার ইউ, আর এতটা হচ্ছে তোমার ভি। তো এইবার যদি তুমি এইখানটাতেই বস্তু রাখতে, এটা যদি ইউ হয় আর এটা যদি ভি হয়, এবার তুমি ধরে নাও তুমি এই জায়গাটাতেই বস্তু রেখেছো, লেন্স ওখানেই আছে, এটা তোমার ইউ। তাহলে এইখান থেকে আলোক রশ্মি কিছু বেরোবে, উল্টো দিকে এরকম করে আসবে, দিয়ে প্রতিসরণ হবে, এইখানে প্রতিবিম্ব তৈরি করবে, তাহলে এটা তোমার হয়ে যাবে ভি। কিছুই সরাওনি, কাউকে মুভ করাওনি, কিচ্ছু করার নেই। প্রথমে এখানে বস্তু ছিল, এখানে প্রতিবিম্ব পেয়েছিলে, এবার যে জায়গায় প্রতিবিম্ব পেয়েছিলে, যেখানে পর্দা রেখেছিল তুমি, পর্দায় উল্টো মোমবাতি শিখা পেয়েছো, ঠিক সেই জায়গাতেই যদি মোমবাতিটা রাখো উল্টো করে বা সোজা করে যদি রাখো, তাহলে এখানে প্রতিবিম্ব তৈরি হবে, কারণ আলোর পথ হচ্ছে রিভার্সেবল, প্রত্যাবর্তক। আর এই ইকুয়েশন থেকে দেখো, যেটাকে ইউ বলেছিলে সেটাকে যদি ভি বলে দাও, তাহলে কিছু চেঞ্জ হবে না। তাহলে 1/v সেই জায়গায় 1/u প্লাস 1/v ইকুয়াল টু 1/f। যেটা ইউ সেটা এখন ভি হয়েছে, যেটা ভি সেটা এখন ইউ হয়েছে, কিন্তু সম্পর্ক কিছু চেঞ্জ হয়নি, কারণ 1/f কনস্ট্যান্ট। তাহলে এই দুটো বিন্দুকে, এই যে দুটো বিন্দু তুমি পেলে, একটা বিন্দুতে বস্তু রাখলে অপর বিন্দুতে প্রতিবিম্ব, আবার একটা বিন্দুতে বস্তু রেখেছো এবং সেই বিন্দুতেই প্রতিবিম্ব, এই যে এরকম কেসগুলো যেগুলো হবে, তাতে দেখছো লেন্সের ফর্মুলা কিছু গন্ডগোল হবে না, এবং এটা সৎ কেস, রিয়েল কেসের ক্ষেত্রে এরকম কেস হবে। আদারওয়াইজ মাইনাসটা যদি থেকে আছে এখানে, এটা মাইনাস ভি করে দিলে, এটা প্লাস ইউ করে দিলে, তাহলে কিন্তু হবে না, তাহলে ফর্মুলা পাল্টে যাবে। এইরকম কেসের ক্ষেত্রে যখন এই সৎ কেস হবে, সৎ বস্তু তার প্রতিবিম্ব সৎ এরকম যখন হবে, তখন সেই দুটো বিন্দুকে বলা হয় অনুবন্ধী ফোকাস যুগল, অনুবন্ধী ফোকাস যুগল বলা হয় এদিকে, বা কনজুগেট ফোকাস পেয়ার্স, অনুবন্ধী ফোকাস যুগল বলা হয়। ডেফিনেশন আছে, বইতে পড়বে, যে যদি দুটো বিন্দু এমন হয় যে এদের কোনো একটাতে বস্তু রাখলে অপরটিতে স্থির লেন্স দ্বারা, মনে রাখতে হবে লেন্স স্থির লেন্স দ্বারা প্রতিবিম্ব তৈরি হয়, তবে ওই দুটি বিন্দুকে ওই লেন্সটির সাপেক্ষে অনুবন্ধী ফোকাস যুগল বা অনুবন্ধী বিন্দু যুগল বলা হয়। এই হচ্ছে কেস। এবার আরেকটা জিনিস বলি আমি, সেটা হচ্ছে অসৎ বস্তুর প্রতিবিম্ব। সেটা আবার যেমন সৎ বস্তুর প্রতিবিম্ব দেখছি আমরা বারবার, বস্তুকে ডাইরেক্ট বসাচ্ছি। অসৎ বস্তু যেটা, বস্তু তুমি খুঁজে পাচ্ছ না, লেন্স আছে, বস্তু তৈরিতে বাধা দিচ্ছে, বস্তু খুঁজে পাচ্ছ না, লেন্সটাকে সরিয়ে দিলে বস্তু ওখানে হবে, এরকম কেস। তাহলে কি হবে? অসৎ বস্তুর প্রতিবিম্ব, অসৎ তার মানে ভার্চুয়াল বস্তুর ইমেজ। ধরে নাও এটা উত্তল লেন্স, এটা প্রধান অক্ষ তোমার, আর এই কনভার্জিং রে ওই দূর থেকে আসছে এরকম করে, তারা ওই দিক বরাবর আসছে, তো এটা তো কোথাও মিলিত হবে না, লেন্স আছে, লেন্সটাকে সরিয়ে দিলে কোনো একটা জায়গায় মিলিত হবে। তাহলে এই যে বিন্দুটা, এই যে বিন্দুটা, এই বিন্দুটা হচ্ছে, এটাকে বলো তুমি ও, না ওটা আলোক কেন্দ্রটাকে ও বলি, এটাকে পি বলছি, সাপোজ পি। এই পিটা হচ্ছে অসৎ বস্তু, অসৎ বস্তু। লেন্স না থাকলে তারা যেখানে মিলিত হতো সেটা হচ্ছে অসৎ বস্তু। এই এটা পজিটিভ, এটা হচ্ছে পজিটিভ, এটা হচ্ছে তোমার ইউ। এবার লেন্স আছে, আর লেন্স তো, এটা তো কনভার্জিং লেন্স, অভিসারী রশ্মি তাহলে আরো কনভার্জ করে দেবে, তাহলে এই বিন্দুতে এসে তারা আরো একটু কাছাকাছি এসে হাজির হবে। এই বিন্দুটার নাম দিয়ে দাও পি ড্যাশ, আর এইটা হচ্ছে তোমার প্রতিবিম্ব পি ড্যাশটা। তাহলে পি ড্যাশটা কি? পি ড্যাশটার দূরত্বটা, এই দূরত্বটা হচ্ছে ভি। মিলিত হচ্ছে এখানে,
এখানে মিলিত হচ্ছে, মিলিত হয়েছে এমনটা নয় যে এখানে অপসৃত হচ্ছে বলে মনে হচ্ছে, তাহলে এটা সৎ প্রতিবিম্ব। পি ড্যাশটা সেটা হচ্ছে সৎ, তৈরি হয়েছে এখানে প্রতিবিম্ব। এবার যদি লেন্সের ফর্মুলাটা তুমি ইউজ করো, তাহলে 1/v মাইনাস 1/u ইকুয়াল টু 1/f, এটা ছিল ফর্মুলা। অর 1/v ইকুয়াল টু 1/f প্লাস 1/u, অর এটাকে একটা লসও করছি আমি, তাহলে এটা u প্লাস f বাই uf, আর ভিটাকে তুমি দেখে উল্টে দাও, তাহলে v ইকুয়াল টু uf বাই u প্লাস f, আর u দিয়ে ওপর নিচে ভাগ করে দাও, তাহলে f বাই 1 প্লাস f বাই u, এটা হচ্ছে v। এবার দেখো এই যে ফর্মুলাতে v হচ্ছে সর্বদা প্লাস, তাই না? আমাদের যেটা v এই পাশে তৈরি হয়েছে, তো v ইজ অলওয়েজ পজিটিভ। আর এটা হচ্ছে f, এটা হচ্ছে f বাই u। u একটা ডিস্টেন্স, কিছু একটা ডিস্টেন্স, f একটা কিছু ডিস্টেন্স, আর দুটোকে ভাগ করে দিচ্ছ, fটা পজিটিভ উত্তল লেন্সের ক্ষেত্রে, তাহলে f যদি, f তো পজিটিভ সবসময়, f পজিটিভ, f বাই u সেটাও একটা পজিটিভ ভ্যালু, তাহলে 1 প্লাস সাম পজিটিভ ভ্যালু, তাহলে একের থেকে কিছু একটা বেশি, আর f কে একের থেকে কিছু একটা বেশি দিয়ে তুমি ভাগ করছো, তাহলে v যেটা হবে সেটা লেস দেন f। তাহলে কি বলা হচ্ছে যে v যেটা সেটা ধনাত্মক, পজিটিভ, পজিটিভ হচ্ছে এবং ফোকাসের থেকে কম হবে। তাহলে যদি তোমার এই দিক বরাবর ফোকাস থাকে, এটা উত্তল লেন্স, তাহলে এখানে ফোকাস কত দেখাবে তুমি, তাহলে সে ফোকাসের থেকে কাছে হবে কিন্তু এফটা। এইটা অনেক সময় এমসিকিউ দিতে দেয় যে প্রতিবিম্ব সৎ হবে এবং সর্বদা লেন্স ও ফোকাসের মধ্যে অবস্থান করবে। এটা প্লাস সৎ প্লাস হবে এবং লেস দেন এফ হবে, তো লেন্স অ্যান্ড ফোকাস এদের মাঝে অবস্থান করবে প্রতিবিম্ব। এটা স্ক্রিনশট নিয়ে নেবে, এটা বইয়ে নাও পেতে পারো। ঠিক আছে, এবার একই জিনিস, এটা এটা কিরকম প্রশ্ন আসবে, যেটা আমি বললাম সেটা এমসিকিউতে তুলে দেয় অনেক সময়, ওই লেস দেন গ্রেটার দেন করে অসৎ হবে, সৎ হবে, এসব অনেক কিছু পাজল করে দেয়। তো সেটা একটা প্রশ্ন দিতে পারে। আর একটা প্রশ্ন কি দিতে পারে এখান থেকে, যে প্রমাণ করো হিসেবে দিতে পারে, যে প্রমাণ করো অসৎ বস্তুর সৎ প্রতিবিম্ব তৈরি গঠনের সময় প্রতিবিম্ব দূরত্ব সর্বদা ফোকাসের ভিতরে হবে, এরকম প্রশ্ন তোমাকে দিয়ে দিতে পারে। এটা উত্তল লেন্স, সেম জিনিস অবতল লেন্সের ক্ষেত্রে দেখো, অসৎ বস্তুর প্রতিবিম্ব দেখছি আমরা, তাহলে যদি অবতল লেন্স হয় তোমার কাছে এরকম, এটা অবতল লেন্স। আর অসৎ বস্তু যখনই বলবে সব তো ইচ্ছা করে আলো রশ্মিগুচ্ছ ফেলা শুরু করবে, এই আলো রশ্মিগুচ্ছ এসে পড়লো, এখানে আলো রশ্মিগুচ্ছ এসে পড়লো, এইদিকে মিলিত হবে না ওইদিকে মিলিত হবে, তাহলে এইদিকে ডটেড করে দাও, এইদিকে ডটেড করে দাও, এই একটা জায়গায় কোথাও না কোথাও মিলিত হচ্ছে। এটাকে নাম দিয়ে দাও কি বলবো, পি। পিটা হচ্ছে বস্তু, অবজেক্ট, অসৎ বা ভার্চুয়াল, অসৎ বস্তু। এবার এই যে লেন্সটা, এটা তো ডাইভার্জিং লেন্স, অপসারী লেন্স, ছড়িয়ে দেয় রশ্মিগুচ্ছকে। উত্তল লেন্স যেমন কাছাকাছি আনে, ও ছড়িয়ে দেয়। তাহলে এই রশ্মি এতটা পর্যন্ত এসেছে, মিডল পজিশন থেকে আমরা বলি খুব পাতলা, তো এটা তো কোন জায়গা থেকে বেঁকবে এটাও একটা কনফিউশন। হ্যাঁ, এই মিডল পজিশন খুব পাতলা হয় এরকম একটা, এরকম, তো এটা মিডল পজিশন থেকে। আর থিক লেন্স পাওয়া যায়, মোটা লেন্স, তো তার ক্ষেত্রে এই মাঝখানটা অনেকটা মোটা হয়, চওড়া হয়, তার ক্ষেত্রে আরো আরো থিওরি আছে। তখন এখানে একবার রিফ্রাকশন, এখানে একবার রিফ্রাকশন, এখানে মোটামুটি এটা অ্যাপ্রক্সিমেট করে দিতে পারো তুমি, অসুবিধা নেই। তাহলে ছড়িয়ে দেয়, এ ওই দূরে, ওই দূরে এইখানে গিয়ে মিলিত হয়। তো এখানেই যে হবে তার তো গ্যারেন্টি নেই, ও তো ওইদিকেও পালিয়ে যেতে পারে। ছড়িয়ে দেওয়াটা ওর কাজ না, অভিলম্ব থেকে দূরে সরিয়ে দেওয়ার কাজ। তো দূরে, এইটাও দূরে, আরো দূরে, সেটাও দূরে, যদি অনেক দূরে চলে যায় তাহলে আবার এই পাশে ইমেজ তৈরি হয়ে যাবে। তাহলে একটু তার ক্ষেত্রে একটু ফর্মুলাটা আমরা দেখে নিই। এটা যদি অবজেক্ট হয় আর ইমেজ যদি আমরা ফর্মুলা ইউজ করি, তাহলে হচ্ছে 1/v মাইনাস 1/u ইকুয়াল টু 1/f। এটা হচ্ছে ফর্মুলা। ইউ তো অলওয়েজ পজিটিভ, ইউ যেটা সেটা অলওয়েজ পজিটিভ, তাহলে তুমি একটু একটু যোগ বিয়োগ করা শুরু করে দাও। 1/v-টাকে এই পাশে রাখো, কিন্তু এফটা হচ্ছে নেগেটিভ। এটা অবতল লেন্স, অবতল লেন্সের ফোকাস দৈর্ঘ্য, তুমি এই দিক থেকে আলো আসছে আর ওই ডাইভার্জিং সমান্তরাল রশ্মিগুচ্ছ ফেললে তুমি উল্টো দিকে ফোকাস পাবে, তার মানে অবতল লেন্সের ফোকাস দৈর্ঘ্য অলওয়েজ নেগেটিভ, তাহলে এটা মাইনাস।
না অর 1/v ইকুয়াল টু 1/u মাইনাস 1/f লসইউ করো f মাইনাস ইউ বাই ইউএফ উল্টে দাও, তাহলে তাই v ইকুয়াল টু ইউএফ বাই f মাইনাস ইউ। এবার দেখতে পাচ্ছ তুমি ইউ এটা সবসময় পজিটিভ, ইউটা সবসময় পজিটিভ। ফোকাস তার মান তুমি অলরেডি নেগেটিভ বসিয়ে দিয়েছো, এখানে আর ফোকাসের মানে মাইনাস প্লাস বসানোর জায়গা নেই, মাইনাস তুমি বসিয়ে দিয়েছো অল টাইম নেগেটিভ, সুতরাং মাইনাস নিয়ে ক্যালকুলেশন হয়ে গেছে। এবার তুমি ভ্যালু বসাচ্ছ, ইউরো তাই ইউরো ভ্যালু মাইনাস প্লাস যা হবে না কেন তুমি আগে বসিয়ে দিয়েছো, এখানে ভ্যালু বসাবে, তাহলে পজিটিভ এবং ইট হ্যাজ এ ভ্যালু। এবার দেখো ভ্যালুগুলো বসালে ফোকাস বড় না ইউ বড় সেটা তুমি জানো না, তোমার যেখানেই ফোকাস আছে তুমি যে এইদিকে আলো রশ্মি গুচ্ছে ফেলো, তা কতটা ফোকাস, ফোকাস দূরত্ব যেটা এটা তোমার ধরো ফোকাস দূরত্ব এফ, তার থেকে বেশি হতে পারে ইউটা, আবার কমও হতে পারে। তাহলে দুটো কন্ডিশন হবে, এক নম্বর কন্ডিশন যদি এফ গ্রেটার দেন ইউ হয়, যদি ফোকাসটা বেশি হয় তাহলে নিচেরটা বড় হয়ে যাবে, তাহলে পজিটিভ বেরোবে এফ মাইনাস ইউ, আর উপরটা তো পজিটিভই, তাহলে ইউটা হয়ে যাবে পজিটিভ, ইউ হয়ে যাবে পজিটিভ। আর পজিটিভ মানে এইখানে মিলিত হবে, কোথাও আলোর রশ্মির দিকে প্রতিবিম্ব তৈরি হয়েছে এখানে মিলিত হবে, তাহলে সৎ প্রতিবিম্ব তৈরি হবে। আর 2 নম্বর কেস যেটা সেটা হচ্ছে এফ যদি লেস দেন ইউ হয় তাহলে ভি যেটা সেটা নেগেটিভ হয়ে যাবে, এটা কম এটা বেশি, তাহলে বিয়োগ করলে এটা কম হয়ে যাবে, তাহলে ভিটা হয়ে যাবে নেগেটিভ। আর ভি নেগেটিভ মানে আলোক রশ্মিগুচ্ছ যেদিকে আসছে তার বিপরীতে ইমেজ তৈরি হয়েছে, তার মানে এই রশ্মিগুলো ওইদিকে মেলেনি, তারা ওইদিকে ডাইভার্জ করে গিয়েছে, এরকম হয়ে গেছে, তাদেরকে পিছন দিকে মেলাতে হয়েছে এইদিকে, এইখানে ইমেজ তৈরি হয়েছে। তো এই যে ইমেজটা এটা অসৎ ইমেজ, ওই জন্য নেগেটিভ বেরিয়েছে তোমার, তাহলে এটা হচ্ছে অসৎ প্রতিবিম্ব। এটাও স্ক্রিনশট নেবে। আর এখান থেকে কেমন প্রশ্ন আসবে, অসৎ বস্তুর অবতল লেন্সে অসৎ বস্তুর প্রতিবিম্ব যেটা, তাতে যে ইমেজ তৈরি হয়, ইমেজ যে ফর্মেশন হয় সেটা কোথায় হবে, কোন দিকে হবে, তোমাকে বললো অসৎ বস্তুর সৎ প্রতিবিম্ব বানাও, তাহলে অসৎ বস্তুর এখানে সৎ প্রতিবিম্ব, আবার অসৎ বস্তুর অসৎ প্রতিবিম্ব এখানে, কোনটা হবে না হবে সেটা তোমাকে প্রশ্নতে বলে দেবে এবং সেই অনুসারে তোমাকে অঙ্ক করতে হবে, ঠিক আছে? বেশ, এটা তো স্ক্রিনশট পড়েনি এখনো, কোনো শব্দ পেলাম না, মুছে দিচ্ছি তাহলে আমি। ঠিক আছে, লিখে নেবে খাতায়, সব জিনিসটা হয়তো নাও পেতে পারো বইতে, 2-3টে বই থেকে পড়াই দেয়, ওই জন্য কোনো কোনো জিনিস নতুন নতুন লাগলে আমি সেগুলোকে স্পেশালি স্ক্রিনশট নিতে পারি, অ্যাকচুয়ালি সবই ইম্পর্টেন্ট, তোমাকে সবই লিখতে হবে। এবার একটা ছোট্ট মতো আমি বাড়ির কাজ দিচ্ছি, এইটা একটু বাড়িতে বানিয়ে রাখবে সবাই। দর্পণের ক্ষেত্রে যেমন বিবর্ধন বের করলে এখানেও সেরকম বিবর্ধন পাবে, একটাকে বলা হয় রৈখিক বিবর্ধন, ম্যাগনিফিকেশন, ফিকেশন বা বিবর্ধন। তো এখানেও আগে যেমন পেয়েছিলে এখানেও ঠিক সেরকম বিবর্ধন পাবে, একটা হচ্ছে রৈখিক বিবর্ধন বা লিনিয়ার ম্যাগনিফিকেশন, একটা হচ্ছে ক্ষেত্রীয় বিবর্ধন বা এরিয়াল ম্যাগনিফিকেশন। এরিয়াল আর একটা যেটা সেটা হচ্ছে কি বলে অক্ষীয়, নাকি অক্ষীয় বা অনুদৈর্ঘ্য বিবর্ধন, অক্ষীয় বা লংজিটিউডিনাল। এবার তোমার যেটা কাজ সেটা হচ্ছে আগে যে কেস করেছিলাম আমরা, আগের যে লেন্স ধরে আমাদের মিরর ধরে যেটা করেছিলাম, যে ম্যাগনিফিকেশনের যেটা ফর্মুলা ছিল সেটা ছিল ইমেজের হাইট বাই অবজেক্টের হাইট, দুটোর অনুপাতকে বলেছিলাম বিবর্ধন, আর এটা বেরিয়েছিল ভি বাই ইউ, এটা আমরা জ্যামিতির সাহায্যে বের করেছিলাম ভি বাই ইউ। আর এখানে যেটা বেরোবে এটা সেম জিনিস বেরোবে, শুধু একটা মাইনাস, এম ইজ ইকুয়াল টু আই বাই ও ইকুয়াল টু মাইনাস ভি বাই ইউ, নাকি না উল্টোটা বললাম, গলীয় তরঙ্গ উল্টো বললাম, সরি আগেরটা মাইনাস ছিল, এটাতে প্লাস বেরোবে, এটা ছিল মিরর, আর এখানে বেরোবে এম ইকুয়াল টু আই বাই ও ইকুয়াল টু ভি বাই ইউ, এইটা বেরোবে লেন্সের ক্ষেত্রে, এটা মনে রাখবে। তো আগে যেভাবে করেছিলে দর্পণের ক্ষেত্রে সেম সেম বেরোবে, এটাকে বলো এম, আর তারপরে ক্ষেত্রে বিবর্ধন চলে এসো, সেটাকে আমরা কি বলেছিলাম এম ড্যাশ,
আর এম ড্যাশ সমান কি বেরিয়েছিল এম স্কোয়ার, এটা বেরিয়েছিল এম স্কোয়ার, তো সেম জিনিস বেরিয়েছিল না, এম ড্যাশ সমান এম স্কোয়ার, তো এটাও ঠিক সেম জিনিস। এটা কি রকম বিবর্ধন, এটা হচ্ছে অক্ষীয় মানে ক্ষেত্রফল হিসেবে কতটা বাড়ছে, দৈর্ঘ্য কতটা বাড়ছে, প্রস্থ কতটা বাড়ছে, আর একই জায়গায় রেখেছো লেন্সের সামনে, একই জায়গায় রেখেছো, এইদিকে এরকম করে কার্ডবোর্ড রেখেছো কিছু একটা, তো এই পয়েন্টটা একটু ফিক্সড, সুতরাং দৈর্ঘ্য বরাবর যা ম্যাগনিফিকেশন হবে প্রস্থ বরাবর তাই ম্যাগনিফিকেশন হবে, তাই এম স্কোয়ার। আর ক্ষেত্র বিবর্ধন যেটা সেটা তো বললাম এরিয়াল ম্যাগনিফিকেশন, এটা হচ্ছে এ ড্যাশ বাই এ, এ ড্যাশ বাই এ। আর অক্ষীয় বা লংজিটিউডিনাল ম্যাগনিফিকেশন যেটা, সেটা হচ্ছে তুমি যদি বস্তুটাকে, এটাও করানো হয়েছে দর্পণের ক্ষেত্রে, একই জিনিস, এইভাবে তুমি যদি রাখো, এইভাবে যদি রাখো, তাহলে ওরও একটা ইমেজ কিছু একটা তৈরি হবে, তুমি ধরে নাও কিছু একটা এরকম এরকম একটা ইমেজ কিছু একটা তৈরি হয়েছে, তো এই বিন্দুগুলোকে ইউ1 ইউ2, এটা ভি1 ভি2 এইভাবে ধরে নাও, তাদের যে রেশিও যেটা, এই যে কতটা চওড়া আর কতটা চওড়া হলো, সেইটাকে বলা হয় এম ডবল ড্যাশ। আর সেটা কত, ডেল্টা ভি বাই ডেল্টা ইউ, এইটা ডিভাইডেড বাই এইটা। যদি এদের মধ্যে মাইনাস সাইন চলে আসে তাহলে জানতে হবে তারা বিপরীতমুখী পরস্পর রেজাল্টে। আর ডিভি ডিইউ যদি খুব ছোট ছোট হয় তাহলে তুমি এটাকে ডেল ভিটাকে ডিভি বাই ডিইউ বের করতে পারো, লিখতে পারো। আর লেন্সের যদি ডিফারেন্সিয়েশন করো একটু একটু ফর্মুলাটা যদি ইউজ করো, 1/v মাইনাস 1/u ইকুয়াল টু 1/f, এটা ডেরিভেটিভ করো, তাহলে মাইনাস 1/v স্কোয়ার ডিভি বাই ডিইউ, ইউ এর রেসপেক্টে ডিফারেন্সিয়েশন উইথ রেসপেক্ট টু ইউ, মাইনাস 1/u স্কোয়ার ইকুয়াল টু 0। ফোকাস তো কনস্ট্যান্ট, ফোকাস চেঞ্জ হয়নি, ইউ চেঞ্জ করতে পারো, ভি চেঞ্জ হয়ে যাবে, ফোকাস কনস্ট্যান্ট থাকবে, ওই জন্যই তো ভি চেঞ্জ হবে, ফোকাসটা চেঞ্জ হবে বলি, ফোকাসটা কনস্ট্যান্ট বলি না। তাহলে 1/v স্কোয়ার into dv du equal to that, or dv by du equal to v square by u square, আর v by u তার মানে হচ্ছে m, তাহলে এটা m স্কয়ার, আর এটা তুমি m ডবল ড্যাশ বলেছো, তাহলে m ডবল ড্যাশ ইকুয়াল টু m স্কয়ার। একই রকম m ড্যাশ সমান যেমন m স্কয়ার, m ডবল ড্যাশ সমান সেটা হচ্ছে m স্কয়ার। তো এইগুলো দিয়ে তোমার ফর্মুলা করবে, আর আরেকটা কাজ দিচ্ছি, সেটা হচ্ছে u আর v এদের গ্রাফ আঁকবে, এটা প্র্যাকটিক্যালে আছে তোমাদের, u ভার্সেস v এর গ্রাফ, অ্যান্ড 1/u ভার্সেস 1/v গ্রাফ, এই দুটো কাজ দিলাম আমি, ঠিক আছে। এক্স অক্ষ বরাবর ইউ এরকম, ওই অক্ষ বরাবর ভি, এরকম একটা গ্রাফ টানবে, দেখবে সেটা কেমন আছে, এরকম আছে না এরকম আছে, কিরকম গ্রাফ আছে দেখবে, আর তারপরে 1/v ভার্সেস 1/v টানবে, তারপরে গ্রাফ বের করবে, ঠিক আছে। তো আরেকটা জিনিস এখান থেকে বলে দিই এক লাইন দিয়ে তারপরে ছেড়ে দেবো। আরেকটা জিনিস হচ্ছে যে 1/v মাইনাস 1/u ইকুয়াল টু 1/f, ধরুন না উত্তল লেন্স ব্যবহার করছি আমরা, আর উত্তল লেন্সে ইউটাকে -2f দূরত্ব বসানো হয়েছে, এরকম, এটা f, এটা 2f, আর এখানে তুমি বস্তু রেখেছো, ইউটা কত -2f, এইদিকে আপতিত আলোর রশ্মি বিপরীতে মাপছো এরকম, তাহলে ফর্মুলাতে বসাও 1/v মাইনাস 1/-2f ইকুয়াল টু 1/f, উত্তল লেন্স তাই f পজিটিভ, ইউটা হচ্ছে -2f, মাইনাস মাইনাসে প্লাস করে দাও, তাহলে 1/v প্লাস 1/2f ইকুয়াল টু 1/f। তাহলে দেখতে পাচ্ছ ভিটার আর কোনো উপায় নেই 1/2f ছাড়া, 1/2f প্লাস 1/2f তার মানে 1/f হয়, আর কোনো উপায় নেই। সুতরাং যদি 2f এ যদি বস্তু রাখো তাহলে ভি কেও হতে হবে 2f, ওই জন্য এইখানে প্রতিবিম্ব তৈরি হবে, সেম বস্তু যদি এখানে হয় প্রতিবিম্ব ওখানে তৈরি হবে, তুমি ম্যাথামেটিক্যালি এটা ফর্মুলা থেকেও সেটা দেখতে পারো। সিমিলারলি আরো টেস্ট করতে পারো, ইউটা ইনফিনিটি করে দাও, তাহলে ভিটা বেরিয়ে যাবে ফোকাস, এই যদি ইনফিনিটি হয় 1/∞ মানে 0, তাহলে ভি ইজ ইকুয়াল টু এফ। এরকম করে বেশ কিছু টেস্ট করতে পারো, কিছু অঙ্ক করতে পারো। তারপরে আমরা 16 নভেম্বর থেকে, যেহেতু আমাদের স্কুল খুলছে, আর তখন আমরা অফলাইন করব, আর তার আগে একদিন স্কুল যাব, কিন্তু যতদূর সম্ভব ডেট পাওয়া যাবে না, কারণ সবারই 4টে-5টা বলছি, 9টা-10টা করে টিউশন আছে সবার, সুতরাং কারোরই ডেট পাওয়া যাবে না। আদারওয়াইজ আমি 9 তারিখে স্কুল যেতে পারি মানে যাবো। যাই হোক, বেশ, তো এটা থাক। এর পাশাপাশি আমাদের, আমি কেন কম কম করে পড়াচ্ছি এখন একটু, কারণ আমাদের ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভটা ওইদিকে ইউটিউবে ভিডিওগুলো দেওয়া আছে,
ওই কোটাও যথেষ্ট ইম্পর্টেন্ট। তো দুটো একসাথে যাতে ওভারলোড না হয়ে যায় তার জন্য একটু কমাচ্ছি আমি, কারণ আমার ইন্টারফারেন্স ডিফ্রাকশনে আবারও বলছি আমাদের ওই ইলেকট্রিক ফিল্ডের যে জিনিসগুলো শেষের দিকে আছে, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভগুলো, সেগুলো আবার আমার লাগবে ওখানে। তো ওই জন্য ওইটাও এইটার পাশাপাশি ওইটা শুধু পড়াশোনা করা শুরু করো। আর ওখানেও বেশ কিছু প্রশ্ন আছে যেগুলো আমি অ্যান্সার এখনো দিইনি। যেমন একটা খুব ভালো প্রশ্ন করেছে রোহিত আগের দিন, আমি ওটা রেখে দিয়েছি। কোনো একদিন ওই ইউভি নিয়ে ওই ইএম ওয়েভ নিয়ে আলোচনা করব, তখন ওই প্রশ্নগুলোর উত্তর দেবো আমি। আদারওয়াইজ ওইটাতে এখন আমি দিচ্ছি না, কারণ জগা খিচুড়ি হয়ে যাবে ব্যাপারটা। ঠিক আছে, বেশ ঠিক আছে, ছাড়ছি। সবাই শুভ দীপাবলি, সবাই এনজয় করো কালী পুজো।